শাড়ির আঁচলটা বুকের বাঁ পাশে রেখে চুলগুলো ঠিক করছে জান্নাত। সোবহান বিছানার সাথে হেলান দিয়ে সিগারেট টানছে আর নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াচ্ছে। কিছুক্ষণ পর পর আর চোখে দেখছে জান্নাতকে। অনেকক্ষণ এইভাবে নীরবতা পালন করার পরে জান্নাতকে বলল, শাড়িটা ঠিক করো, পেটের ভাঁজগুলো দেখা যাচ্ছে। জান্নাত সোহানের কথায় ভ্রুক্ষেপ না করে আনমনেই চুলগুলো আঁচড়াচ্ছে। দ্বিতীয়বার জান্নাতকে ডাকার পরেও কোনো উত্তর না দেওয়াতে সোবহানের ভীষণ কষ্ট লাগলো। দীর্ঘশ্বাস নিয়ে ভাবল, সেদিনের পর থেকে জান্নাত অনেকটা মানসিক রোগী হয়ে গিয়েছে। নিজেই নিজেকে দোষ দিচ্ছে সোবহান। আজ তার ভুলের কারণে জীবনের পাঁচটা বছর হারিয়ে গিয়েছে। বাবা হওয়ার স্বপ্নটাও শেষ হয়ে গেছে। আদৌ বাবা ডাকটা শুনতে পারবে কিনা সেটা নিয়েই মনের ভেতরে সংশয় কাজ করছে সোবহানের মনে। রাত 12টার পরে সোবহান রুমে এসে লাইটটা জ্বালিয়ে দেখে জান্নাত শুয়ে আছে। সোবহানের দিকে এক পলক তাকিয়ে চোখটা বন্ধ করলো জান্নাত। সোবহানের বুকের ভেতরটা শূন্যতায় হাহাকার করতে লাগলো। গলার স্বরটা নিচু করে আস্তে করে বলল, তুমি ডিনার করেছো? অনেকটা হতাশা নিয়ে বিছানায় শুয়ে পড়ল সোবহান। খুব অস্থিরতা কাজ করছে মনের ভেতরে। মিনিট পাঁচেক পরে জান্নাতের গায়ে হাতটা রাখলো। সোবহান হাত রাখার পরেও জান্নাতের ভেতরে কোনো অনুভূতি কাজ করছিল না। নিজেকে থামাতে না পেরে অবশেষে জান্নাতের পিঠের সাথে মুখটা গুজে নাক দিয়ে আস্তে করে ঘষতে লাগলো সোবহান। জান্নাত মুখ থেকে একটা বারও টু শব্দটাও বের করেনি। সোবহান এটা ভেবে অস্থির, জান্নাত কি আদৌ কখনো সুস্থ হবে না, এভাবেই থাকবে? মনে মনে ভাবছে, সেই দিনটার অপেক্ষা করছে যেদিন জান্নাত তাকে জড়িয়ে ধরবে, মন থেকে আদর করবে, ভালোবাসবে। আর তখন সোহানও নিজের কাজের জন্য মাফ চাইবে। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙল সোহানের। চোখ মুছে বিছানা থেকে ধড়মড় করে উঠে দরজাটা খুলে দিল। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। সোহান, আজকে কোথায় যেতে হবে তুই কি ভুলে গেছিস? অনেকক্ষণ চোখ মুছতে মুছতে বলল, কোথায় যাওয়ার কথা ছিল মা? সত্যি ভুলে গেছি। জান্নাতকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল না আজ? মাথায় টোকা দিয়ে চোখটা বড় বড় করে বলল, আসলেই তো, আমি তো একদমই ভুলে গেছি। আমি জানতাম তুই ভুলে যাবি। আজ 5টা বছর চলে গেছে, জান্নাত এখনো সম্পূর্ণ ঠিক হয়নি। জানি না কবে মেয়েটা আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সেদিন রাতের কথা মনে পড়লে গাটা এখনো শিউরে ওঠে। এমন ভয়াবহ রাত যেন আর কারো জীবনে না ঘটে। সোহানের মায়ের চোখ পানিতে ছলছল করছে। কথাটা বলতে বলতে বুকের মাঝে ব্যথা অনুভব করছে। সোহান বুঝতে পারল তার মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। তাই মায়ের হাত ধরে রুমে নিয়ে এসে বিছানার উপরে বসালো। মায়ের হাত ধরে বলল, মা, সেদিনটার কথা মনে করে শুধু শুধু কষ্ট পাচ্ছ কেন? কত করে বললাম এটা একটা অ্যাক্সিডেন্ট, এতে তোমার আমার কারোরই হাত নেই। আমার কপালে বাবা ডাক্তার শোনার ভাগ্য ছিল না, তাই তো জান্নাতের পেটের বাচ্চাটা নষ্ট হয়ে গেল। মা, জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টা জিনিসের ওপরে কারো হাত নেই। তাই তোমার এই বিষয়টা মনে করে কষ্ট পাওয়া মানে বোকামি। সোহান, তুই তো খুব সহজ করে কথাগুলো বলে গেলি, কিন্তু তুই নিজে কি এটা মেনে নিতে পেরেছিস? আমারই ভুল হয়েছিল। সেদিন যদি সাথীকে নিয়ে না বের হতাম, তাহলে আজকে আমার কোলে বংশের প্রদীপ থাকতো। মা, তুমি নিজেকে দোষ দিও না। আমার কপালে তখন সন্তান ছিল না, তাই হয়নি। তুমি যদি সেদিন সময় মতো না আসতে, তাহলে হয়তোবা জান্নাতও বেঁচে থাকতো না। প্রথমবার অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও বাচ্চাটা সুরক্ষিত ছিল, কিন্তু দ্বিতীয়বার বিছানা থেকে নামার সময়ে চাদরে টান খেয়ে ফ্লোরে পড়ে পেটে থাকা বাচ্চাটা মারা যায়। অপারেশন করে মৃত সন্তান বের করা হলেও জান্নাতকে নিয়েও তো টেনশনের সীমা ছিল না। ডাক্তার নিজেই বুঝতে পারছিল না পেশেন্ট বাঁচবে কিনা। আল্লাহর রহমতে জান্নাত সুস্থ হয়ে উঠল। আড়মোড়া দিতে দিতে জান্নাত চোখ তুলে তাকায়। আড়মোড়া দিতে দিতে জান্নাত চোখ তুলে তাকায়। মা আর সোবহানকে দেখে শাড়িটা ঠিকঠাক করে উঠে বসলো। জান্নাত, ঘুম ভাঙলো তোমার? অনেকক্ষণ তাকিয়ে থেকে বলো, জি মা। তাহলে তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি নাস্তা বেড়ে রেডি করছি। আচ্ছা। জান্নাত আস্তে আস্তে বসা ছেড়ে উঠে ওয়াশরুমে ঢুকলো। জান্নাত চলে গেলে সোহান বলল, মা, আমিও ফ্রেশ হয়ে আসছি, তুমি নাস্তা রেডি করো। আচ্ছা, তবে জান্নাতকে সাথে করে নিয়ে আসিস। হুম। সোহান আরেকটা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দরজার কাছে যাওয়ার জন্য পা বাড়াবে,
তখনই জান্নাত বেরিয়ে আসলো। সোহানকে দেখে আর চোখে তাকিয়ে বলল, চলো নাস্তা করতে। সোহান তো পুরাই অবাক, ভাবছে সে স্বপ্ন দেখছে নাকি। হাতে চিমটি কেটে উফ অনুভব হলেই বুঝতে পারলো এটা স্বপ্ন নয়, এটা সত্যি। তাহলে কি জান্নাত স্বাভাবিক হয়ে আমাদের মাঝে ফিরে এসেছে? 5টা বছর জান্নাত কখনো এমন করে বলেনি। সোহানের খুশিতে আত্মহারা হয়ে যাওয়ার উপক্রম হয়ে উঠেছে। মনের অজান্তেই ঠোঁটের কোণে একরাশ হাসি ফুটে উঠেছে। জান্নাতকে বোঝার জন্য বলল, তুমি যাবে আমার সাথে? এবার কিছুটা টেনশনে পড়লো সোহান। আবারও জিজ্ঞাসা করলো, জান্নাত তুমি সত্যি বলছো? আমার সাথে কি নাস্তা করতে যাবে? দীর্ঘশ্বাস নিয়ে কোনো কথা না বলে সোজা হাঁটা শুরু করলো সোহান। সোহান গিয়ে চেয়ার ধরে দাঁড়ায়, তখনই তার পেছনে জান্নাত এসে দাঁড়ায়। সাথী এসে বলল, ভাবি তুমি আজকে নিজে এসেছো? আমি কি স্বপ্ন দেখছি নাকি সত্যি? জান্নাত ভুরু কুঁচকে সাথীর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছো? এভাবে বলছো কেন? আচ্ছা সত্যি করে বলো তো, আমার কি হয়েছিল সাথী? জান্নাতের মুখে সাথী নামটা শুনে সবাই হতভম্ব হয়ে যায়। তার মানে সাথী স্বাভাবিক হয়ে গেছে? তাহলে আমি জিজ্ঞাসা করাতে কোনো উত্তর দিল না কেন, সেটাই ভেবে অস্থির সোহান। সাথী জান্নাতকে জড়িয়ে ধরল। ভাবি আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি সবাইকে চিনতে পেরেছ। জানো ভাবি, আমি তো ভেবেছিলাম চলে যাওয়ার আগে তোমাকে সুস্থভাবে দেখতে পারবো না। জানো ভাবি, আজ এতটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি কবে আবার স্বাভাবিক হয়ে ফিরে আসবে? কবে আমার সাথে গল্প করবে? সাথী তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি হয়েছিল? আর এতটা বছর মানে? সাথী বলতে যাবে, তখনই সোহানের মা বাঁধ সাধলো। কথাটি ঘুরিয়ে নিয়ে বলল, জান্নাত তুই আগে নাস্তা খাওয়া শেষ কর, পরে গল্প করবি। কিছুক্ষণ পরে ডাক্তারের কাছে যেতে হবে, সেটা কি ভুলে যাচ্ছিস? একেবারে ভুলে গেলে চলবে না। ডাক্তারের কাছে যাব কেন মা? আমার কি হয়েছে? সাথী জান্নাতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, মাই লাভলি ভাবি, তোমার কিচ্ছু হয়নি, তুমি নাস্তা খাও। জান্নাত টেবিলে বসে খাবারের প্লেটটা সামনে নিয়ে নিজের প্লেটে হাত দিতে দিতেই চিৎকার দিয়ে উঠল, মা, ও মা গো, আমার পেটের বাচ্চাটা কোথায়? পেট তো খালি খালি লাগছে। জান্নাতের কান্না দেখে সোহান আর নিজেকে সামলাতে পারল না। এক টানে জান্নাতকে জড়িয়ে ধরল। জান্নাত প্লিজ, এভাবে কেঁদো না। তুমি এখনো পুরোপুরি সুস্থ নও। এতটা বছর পরে তোমাকে কাছে পেয়েছি, তাই দ্বিতীয়বারের মতো তোমাকে হারাতে চাই না। জান্নাত কিছু বুঝে ওঠার আগেই সোহান জান্নাতকে বলল, আল্লাহ চাইলে আবারও তুমি মা হতে পারবে। এভাবে ভেঙে পড়বে না, আমি তোমার পাশে আছি এবং থাকবো। সোহানের কথা শুনে জান্নাতের চোখ দিয়ে পানি পড়ছে। বুঝতে আর বাকি রইল না তার জীবনে বড় ধরনের কিছু একটা হয়েছে, কিন্তু কি সেটা বুঝতে পারছে না। সোহান জান্নাতকে নিয়ে রুমে ঢুকলো। মাথার ভেতরে কোনো কিছুই কাজ করছে না। তবে এটা ভেবে খুশি হয়েছে যে জান্নাত স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। জান্নাতকে অনেকক্ষণ বিছানার উপরে বসে বসে সেই দিনটার কথা ভাবছে আর চোখের জল ফেলছে। জান্নাত সোহানকে বলল, মা, বাবার কোনো খবর আছে? তুমি অসুস্থ হওয়ার পরে খবর দিয়েছিলাম, তখন এসে তোমাকে দেখে গিয়েছিল, তারপর থেকে আর কখনো আসেনি। সত্যি? তাহলে কি মিথ্যা বলছি? মিথ্যা বলার তো কথা বলিনি, জিজ্ঞাসা করলাম শুধু। ঠিক আছে, বাবার সাথে কথা বলতে চাই, এখন না, সন্ধ্যার পরে কথা বলিয়ে দিব। ওকে। সোহানের মা এসে দরজায় দাঁড়িয়ে বলল, সোহান জলদি কর, সময় কিন্তু নেই, দেরি করলে ডাক্তার চলে যাবে। আসছি মা। সোহান জান্নাতকে বলল, তুমি রেডি হও, আমি বাইরে অপেক্ষা করছি। সোহানের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিয়ে আলমারি খুলে শাড়ি বের করলো। শাড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে জান্নাত। অনেকক্ষণ পরে পরনের শাড়িটা চেঞ্জ করে হাতে থাকা শাড়িটা পরার জন্য ব্লাউজের হুক খুলতে নিলেই নিচের হুকটা আটকে পড়ল। চেষ্টা করছে তবুও খুলছে না। অবশেষে কোনো উপায় না পেয়ে সোহানকে ডাক দিল, এই যে শুনছেন, একটু ভেতরে আসেন। জান্নাতের গলার আওয়াজ শুনে রুমে আসলো সোহান। মাথাটা নিচু করে জান্নাত বলল, কিছু বলবে? উফ, আজব তো আপনি, এদিকে আসেন তো, আর এসে আমার ব্লাউজের হুকটা আটকে দিন তো। জান্নাতের এমন তীর নিক্ষেপ কথায় পুরোপুরি যেন হতবাক মেরে থমকে যায়, স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে। জান্নাতের দ্বিতীয়বারের ধমকের সুরে স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে আসে, আপনি কি এভাবে পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকবেন, নাকি কাছে এসে কাজটা করবেন?
এই তো আসতেছি। সোহান গুটিসুটি পায়ে জান্নাতের দিকে এগিয়ে যায়। জান্নাত সামনে ঘুরে চুলগুলো বুকের দুই পাশে রেখে দাঁড়িয়ে আছে। জান্নাতের পিঠের দিকে এক পলক তাকিয়ে হাতটা বাড়িয়ে দিয়ে ব্লাউজের হুকটা আটকাতে যাবে, তখনই জান্নাত হাতটা চেপে ধরলো। দিশা বিশা না পেয়ে তোতলাতে তোতলাতে বলল, জান্নাত, কোন সমস্যা হয়েছে কি? না, কি সমস্যা হবে? তাইলে হাত ধরলে যে? হাত ধরেছি বলে কি সমস্যা হয়েছে? কেন ধরেছি নিজেও জানি না। কি যে বলো না তুমি, তোমাকে কি বলেছি এতে আমার সমস্যা হয়েছে? একটু অবাক হয়েছি, কারণ তুমি তো কখনো এভাবে আমার হাত ধরনি, তাই। ধরিনি তো কি হয়েছে? এই যে এখন ধরলাম। তোমার সাথে তর্কে যাব না, আর যদিও বা ভুলে চক্করেও যাই তবে পারবো না, কারণ তুমি যে ঝগড়াটে। তাই নাকি? আমি ঝগড়াটে আর আপনি বুঝি খুবই ভালো। আসলে পুরুষযাত্রা এমনি হয়, শুধু শুধু কারণে অকারণে ঝগড়া করে। এটা মনে হয় এদের পেশা হয়ে গেছে। জান্নাত, আমাকে তুমি যা ইচ্ছা তাই বলো, তাতে আমার কোন আপত্তি নেই, কিন্তু সমস্ত পুরুষযাত্রাকে অপমান করো না। একজনকে মাপতে গিয়ে 10 জনকে একইভাবে মাপাটা ঠিক না। আপনি কি আমার সাথে ঝগড়া করবেন নাকি ডাক্তারের কাছে যাবেন? জি, এখনই যাব। তুমি রেডি হও, আমি একটু মায়ের কাছে যাচ্ছি। হুম। সোহান চলে গেলে জান্নাত রেডি হয়ে অপেক্ষা করছে। দরজার সামনে দাঁড়িয়ে জান্নাতকে ডাকলো। জি, আসছি। জান্নাত শাড়ির কুচি ঠিক করতে করতে রুম থেকে বেরিয়ে নিচে নামলো। ড্রয়িং রুমে পায়চারি করছে শোভানের মা। জান্নাত মায়ের কাছে দাঁড়িয়ে বলল, মা, আপনি এভাবে দাঁড়িয়ে আছেন কেন? রুমে গিয়ে বিশ্রাম করুন, তাছাড়া ইদানিং আপনার শরীরটা মনে হয় ভালো যাচ্ছে না, নিজের শরীরের প্রতি একটু বেশি করে কেয়ার নিবেন। আর সুস্থ। বয়স বাড়ার সাথে সাথে হায়াতও কমে যাচ্ছে, কখন যে ডাক চলে আসে তার অপেক্ষার প্রহর গুনছি। যাকগে, আমার কথা এখন যেটা বলছি মন দিয়ে শোন। ডাক্তার কি বলে সেটা মনোযোগ দিয়ে শুনবি। যদি কিছু বুঝতে সমস্যা হয় সাথে সাথে ডাক্তারকে জানাবি। তাতেও যদি তোর বুঝতে সমস্যা হয় সোহানকে বলবি। মাথা নাড়িয়ে মাকে হ্যাঁ সূচক উত্তর দিল জান্নাত। গাড়ি গেট থেকে বের করে বাহিরে অপেক্ষা করছে সোহান। জান্নাত এখনো আসেনি। হঠাৎ সামনে তাকিয়ে দেখে জান্নাত ওকে দেখে গাড়ির দরজা খুলে ভেতরে বসল। সিট বেল্ট কোমরে আটকে আটসাট হয়ে বসল। জান্নাত এসে পাশে বসল। সিট বেল্ট আটকে দিয়ে বলল, যাবেন না? হুম, যাব। জান্নাত, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? তাছাড়া এতটা সংকোচ না করে বলে ফেলুন। জান্নাতের হাতের উপরে হাত রেখে বলল, কোন চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। যদি কখনো বাচ্চা না হয় তবুও কোন আফসোস নেই। আমার বাচ্চা চাই না, শুধু তোমাকে চাই। জান্নাত অপলক দৃষ্টিতে শোভানের দিকে এক পলক তাকিয়ে চোখটা ঘুরিয়ে অন্যদিকে তাকায়। চোখ দুটো তার ঝাপসা হয়ে যায়। জান্নাতের মনের গহীনে হাজারো চিন্তার ছাপ স্পষ্ট হয়ে ফুটে উঠেছে, যা শোভানের চোখে ধরা পড়েছে। তবুও কিছুই জানতে চাচ্ছে না জান্নাতের কাছে। কি বলবে আর কোন মুখেই বা বলবে, কিছুই বুঝতে পারছে না। শুধু মাথার ভেতরে একটা বিষয় কাজ করছে, আর সেটা হলো জান্নাতের সুস্থতা। জীবনের এতগুলো বছর অনায়াসে পার করে ফেলেছে, যার কিছুই টের পায়নি জান্নাত। হয়তোবা সে এখনো ঘুমের ঘোরে আছে। শোভানের মনের ভেতরে এটাও কাজ করছে, জান্নাত যখন জানতে পারবে তার জীবন থেকে 5টি বছর হারিয়ে গিয়েছে, তখন তাকে কিভাবে সামলাবে। ডাক্তার অনেক করে বুঝিয়ে দিয়েছে কোনোদিন জান্নাত যেন উত্তেজিত না হয়। একা একাই সমস্ত কিছু ভাবতে ভাবতে গাড়ি চালাচ্ছে। আচমকাই জান্নাত তার হাতের উপরে হাতটা রেখে বলল, আপনি কি মানুষ বলুন তো?
আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট করে ফেলতেন, আপনি নিজেও আহত হতেন, সাথে আমাকেও করতেন। কথাটা বলতে বলতে মুখটা ভেঙচি কেটে অন্যদিকে তাকায় জান্নাত। সোহান ভ্রু কুঁচকে জান্নাতের দিকে এক পলক তাকিয়ে গাড়ি চালাতে থাকে। একটু পর গাড়িটা এসে থামল ডাক্তারের চেম্বারের সামনে। সোহান গাড়ি থেকে নেমে জান্নাতকে নামলো বলল, নামছি। জান্নাত তড়িঘড়ি করে গাড়ি থেকে নামলো। সোহান জান্নাতের হাত ধরে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। হাতটা ধরে হাঁটা লাগবে কেন? ছেড়ে হাঁটলেই তো হয়। হাতটা ধরাতে কি লজ্জা লাগছে তোমার? কিসের লজ্জা? তাইলে হাত ধরাতে এমন রিয়েক্ট করছো কেন? দেখুন, এটা পাবলিক প্লেস, আমি যদি চেঁচাতে থাকি তাইলে আপনি এই বেশে বাসায় ফিরতে পারবেন না। পাবলিকের মার বুঝতেই তো পারছেন। তুমি কি আমাকে হুমকি দাও? না, আপনাকে হুমকি দিব কেন? আমি জাস্ট কথাটা বললাম। আচ্ছা জান্নাত, তুমি কি ঝগড়া না করলে শান্তি পাও না? আমার তো মনে হয় পাও না। রাগী লুকে শোভানের দিকে তাকিয়ে বলল, বাসায় গিয়ে দেখি, তারপর বুঝাব। হো হো করে হাসল সোহান। কি বুঝবে তুমি? আদর করবে নাকি? তাইলে তো রোজ তোমার আদর চাইবো। আদর? আপনি কি ফাইজলামি করবেন নাকি ডাক্তারের কাছে যাবেন? আচ্ছা সরি। চলো। দুজনে ডাক্তারের চেম্বারে হাজির হলো। আঙ্কেল আসবো? সোহান, বাবা যে, আসো। জি ধন্যবাদ আঙ্কেল। সোহান সামনে এগিয়ে গিয়ে সোফার উপরে বসল। জান্নাত ও পিছু পিছু গিয়ে শোভানের পাশে দাঁড়ালো। জান্নাত, তুমি কেমন আছো? জি আঙ্কেল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। তোমার শারীরিক অবস্থা এখন কেমন? মোটামুটি। সোহান, এগিয়ে এসো। আঙ্কেল ডাক দিলে সোহান তার কাছে বসল। সোহান, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি তুমি অনুমতি দাও। জি আঙ্কেল, বলেন। জান্নাত কি সুস্থ হয়েছে নাকি আগের মতো আছে? সুস্থ হয়েছে। ওহ আচ্ছা, আমি কনফিউশন হয়ে গেছিলাম যে সত্যি জান্নাত সুস্থ হয়েছে নাকি আমি স্বপ্ন দেখছি। না আঙ্কেল, স্বপ্ন নয়, বাস্তব। ঠিক আছে। আচ্ছা জান্নাত, এদিকে আসো, তোমাকে দেখব। হুম। জান্নাত বসা ছেড়ে উঠে ডাক্তারের কাছে গেল। সোহান পাশে দাঁড়িয়ে রইল। সোহান, তুমি একটু বাহিরে যাও, পরে তোমায় ডাকছি। জি। মিনিট 20 পরে ডাক্তার সোহানকে ডাক দিল। জান্নাতকে তো দেখলাম, কিন্তু বর্তমানে ও এখন পুরোপুরি সুস্থ। যে সমস্যাটা ছিল সেটা এখন নেই। তবে হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা নিয়ে নিবে, না হলে ভবিষ্যতে সমস্যা হতে পারে। জি। ডাক্তার কিছু ওষুধ প্রেসক্রিপশন করে সোহানকে দিয়ে বলল, এগুলো ঠিকমতো 6 মাসের মতো খেতে হবে। ওষুধ শেষ হওয়ার আগেই চেষ্টা করবে। আচ্ছা। ডাক্তারের কাছ থেকে বেরিয়ে সোজা গাড়ির কাছে এসে দাঁড়ালো সোহান। জান্নাত এসে পাশে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? হুম, যাব। সোহান গাড়িতে বসল, পাশেই জান্নাত বসল। গাড়ি স্টার্ট দিল সোহান। খুব ধীরগতিতে চালাচ্ছে সোহান। ডাক্তারের কথাগুলো কানের কাছে বাজতে লাগলো। তার মানে মায়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। জান্নাত, হুমম। ডাক্তার আঙ্কেল কি বলেছে শুনেছ? হ্যাঁ। কিছু তো বললে না। কি বলবো? তোমার কিছু বলার নেই? না। সোহান আর কোন উত্তর না দিয়ে গাড়ি টানছে। বাসার সামনে এসে গাড়ি থামিয়ে জান্নাতকে নামলে বলল। জান্নাত নামলে গাড়িটা সোজা গ্যারেজে রেখে বাসায় ঢুকল। দরজা খুলে ভেতরে ঢুকে দেখে মা দাঁড়িয়ে আছে। মাকে দেখে মৃদু হেসে বলল,
তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? রান্না কি শেষ? অনেক আগেই রান্না শেষ করেছি। এখন বল ডাক্তার কি বলল? দীর্ঘশ্বাস নিয়ে বলল, ডাক্তার বলেছে জান্নাত বাচ্চা নিতে পারবে। জান্নাতের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তুমি কোন চিন্তা করো না, খুব শীঘ্রই তুমি খুশির সংবাদ শুনতে পারবে। সোহান, আমি কি সত্যি শুনছি? আমার তো বিশ্বাস হচ্ছে না। সত্যি শুনছো মা? আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। সোহান, আরেকটা জরুরি কথা আছে। কি কথা? সাথীর শ্বশুর কল দিয়েছিল, তারা আগামী মাসের 7 তারিখের ভেতরে বিবাহের সমস্ত কাজ সম্পন্ন করতে চায়। তোকে না জানিয়ে তো কোন সিদ্ধান্ত দিতে পারবো না, তাই তাদের কাছ থেকে সময় চেয়েছি। এখন তুই বল তাদেরকে কি হ্যাঁ বলবো? তারা এতদিন ওয়েট করতে পারবে না, ছেলে অল্প কয়েকদিনের ছুটিতে দেশে এসেছে। তাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদেরও তো সমস্যা থাকতে পারে। মা, আমরা মেয়ের পক্ষ, তাই ছেলে পক্ষ যা বলবে তাই মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তাছাড়া বিয়ে তো হয়ে গিয়েছে, এখন শুধু অনুষ্ঠান করা বাকি। তুমি রাতে কল করে বলে দাও আমাদের কোন সমস্যা নেই। ঠিক আছে বাবা, তুই যা বলবি তাই হবে। সোহান জান্নাতের রুমে গিয়ে টাওয়ালটা নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে হাত মুখ মুছতে লাগল। টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে বিছানার উপরে বসল। আজ প্রচণ্ড গরম পড়েছে। ইচ্ছে করছে শাওয়ার নিবে, কিন্তু জ্বর হওয়ার ভয়ে শাওয়ার নেয়নি সোহান। গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছে। জান্নাত বিছানার সাথে হেলান দিয়ে শুয়ে আছে। সোহান এসে বলল, তুমি শুয়ে আছো যে, শাওয়ার নিবে না? অনেকক্ষণ চুপ থেকে আস্তে করে উত্তর দিল, ঘুম করব। তাইলে যাও, শাওয়ার নিয়ে এসে ফ্রেশ হয়ে ঘুম দাও, দেখবে ভালো লাগবে। একটু পর যাচ্ছি, শরীরটা একটু ঠান্ডা হোক। আচ্ছা। সোহান বিছানায় বসে মোবাইল টিপাটিপি করছে। জান্নাত বলল, আপনার ফোনে টাকা আছে? মাকে কল দিব। সোহান কল দিয়ে জান্নাতের হাতে দিল। রিং বাজছে, কিন্তু কলটা কেউ রিসিভ করছে না। খুব টেনশন লাগছে কলটা রিসিভ না করাতে। জান্নাত বলল, কেউ তো কল রিসিভ করছে না। তাইলে ব্যস্ত মনে হয়। হয়তোবা। ঠিক আছে, এত চিন্তা করো না, রাতে আবার কল দিও। সন্ধ্যা থেকে রুমের ভেতরে পায়চারি করছে জান্নাত। কোন কিছুই ভালো লাগছে না। মাকে ভীষণ দেখতে ইচ্ছা করছে, আবার কথাও বলতে ইচ্ছা করছে। কোনভাবেই চিন্তা করতে পারছে না। জানালার গ্রিল ধরে আনমনে দাঁড়িয়ে আছে জান্নাত। ভালো লাগছে না কিছুই, তবুও অপেক্ষা করছে সোবহানের আসার। মাথাটা ঝিমঝিম করছে। বিছানার উপরে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ল জান্নাত। রাত 12টায় রুমে আসল সোহান। রুমে এসে লাইটটা জ্বালিয়ে জান্নাতকে দেখল ঘুমিয়ে আছে। বাতাসে চুলগুলো উড়ে উড়ে মুখের উপরে পড়ল জান্নাতের, আর সোহান তাকিয়ে দেখছে। আচমকাই জান্নাত চোখ খুলে তাকিয়ে সোহানকে দেখে চমকে উঠল। এ কি আপনি? হ্যাঁ আমি। কেন ভয় পেয়েছ? না, ভয় পাওয়ার তো কিছু নেই। আপনি কখন এলেন? একটু আগে। ফ্রেশ হয়েছেন? না। ঘড়ির দিকে তাকিয়ে বলল, কয়টা বাজে দেখেছেন? ঘুমানো কি লাগবে না? ঘুম লাগবে। তাইলে জলদি যান। ঠিক আছে যাচ্ছি, কিন্তু আগে বলো তুমি কি খেয়েছ? আপনার অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। এত কথা শোনার বা বলার সময় নেই, তাই আগে গোসল সেরে তারপর কথা। সোহান মুখ চেপে ধরে হাসতে লাগল। মনে মনে ভাবল, বেককল কোথাকার স্বামী। এমন লোক দিয়ে কিচ্ছু হবে না, কথাটা বলতে যতটা দেরি এই আর কি। জান্নাত বালিশের উপর থেকে ওড়নাটা এনে বুকে জড়িয়ে ধরে বিছানা দিয়ে নামল। আপনি এখানে বসে আছেন যে, যাবেন না? হ্যাঁ যাব। সোহান ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে টাওয়ালটা নিয়ে বেরিয়ে এসে আওর চোখে জান্নাতকে দেখছে।
চুলগুলো হাত দিয়ে মুছতে লাগলো। ভিজা টাওয়ালটা ওয়াশরুমে মেলে দিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘর থেকে বেরিয়ে ফ্রিজ খুলে খাবারের বাটি বের করে গ্যাসের চুলায় গরম করে নিল। আজকে শোভানের পছন্দের খাবার রান্না করেছে। ভুড়ি আর পরোটা বানিয়েছে শোভানের মা। ভুড়ির উপরে জিরার গুঁড়ো ছিটিয়ে দিয়েছে যাতে ভালো একটা গন্ধ আসে। জান্নাত আসছে না দেখে সোহান খাবারের প্লেটটা হাতে নিয়ে রুমে ঢুকলো। জান্নাত ওকে রুমে না দেখে ভেতরে এসে খাবারের প্লেটটা টেবিলের উপরে রেখে ওয়াশরুমের দিকে উকি মারল, কিন্তু না, জান্নাত ওখানে নেই। সেখান থেকে সোজা বেলকুনিতে পা রাখতেই দূর থেকে জান্নাত ওকে দেখতে পেল। অন্ধকারের আবছা আলোয় আলোকিত হয়ে আছে বেলকুনি। সোহান পিছন থেকে গুটিসুটি পায়ে এসে জান্নাতের কোমর জড়িয়ে ধরল। জান্নাত আঁতকে উঠল। আবছা আলোয় শোভানের মুখটা স্পষ্ট ভেসে উঠল। শোভানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠল জান্নাত। উফফ, লাগছে তো। কি করছেন এসব? খেয়ে এসেছেন নাকি? নিশ্চুপ সোহান। জান্নাতের কথায় ভ্রুক্ষেপ না করে আরো বেশি করে জান্নাত ওকে জড়িয়ে ধরে কাঁধে আর ঘাড়ে চুমো খেতে লাগল। আস্তে আস্তে এক হাত কোমর থেকে পেটের দিকে উঠতে নিলে জান্নাত হাতটা চেপে ধরল। আমার লাগছে তো। ছাড়ুন না। রাত কত হয়েছে আপনার কি আন্দাজ আছে? তাছাড়া আমার শরীরটা বেশি ভালো না, প্রচণ্ড ঘুম পেয়েছে। নিশ্চুপ সোহান। রাগে কটমট করতে লাগলো জান্নাত। মেজাজ গরম করে সোহানকে জোরে জোরে একটা ধাক্কা মারতে সোহান ফ্লোরে পড়ে গেল। ব্যথায় আউচ বলে চেঁচাতে লাগলো। জান্নাত, তোমার কি আক্কেল বলে কিছু নেই? এত জোরে কেউ ধাক্কা মারে? যদি আমার মাথা ফেটে যেত, যদি আমাকে হসপিটালে ভর্তি করা লাগতো, তখন আমার কি হতো? জান্নাত, তুমি সত্যি একটা গাধা। এতদিন ভাবছিলাম আমি বোধ হয় এমনি বলছি, কিন্তু আজকের ঘটনার পরে বুঝতে পারলাম আমি যা ভাবছিলাম আসলে তুমি তাই। জান্নাত মুখ চেপে ধরে হাসল। জান্নাত, আমি ব্যথা পেয়েছি আর তুমি হাসছ? তোমার মনে কি আমার প্রতি কোন মায়া নেই? এতটা পাষাণ কবে থেকে হলে? সত্যি এতদিন পরে আজকে চমকে গেলাম। বেশ হয়েছে। ধরছেন কেন আমাকে? আমি কি বলেছিলাম আপনি ধরেন আমি আপনার সাথে প্রেম করব? উল্টো আপনি আমাকে হয়রানি করলেন। আমি কি অপরাধ করেছি একটু বলো তো? কি আর অপরাধ? আপনার অপরাধ একটাই, আপনি আমার পিছনে পড়ে আছো কেন? বাহরে, আমি তোমার পিছনে পড়তে যাব কেন? তুমি আমার স্ত্রী, তাই ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। তোমার পিছনে ঘোরাটা আমার দরকারি কাজ। তুমি যতই বলো চলে যেতে, ততই বেশি কাছে আসছি। মনের সাথে সবকিছুর মিল থাকলেই সংসার করা যায়, নতুবা নয়। যাক, এত কথা বলে লাভ নেই, খেয়ে নেই, না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে। সোহান প্লেটে ভাত বাড়ল। ভাত মাখিয়ে জান্নাতের মুখে তুলে দিতে নিলে জান্নাত বলল, আপনি খেয়ে নিন, আমি নিজে খেতে পারবো। উহু জান্নাত, তুমি না বেশি বোঝ, তুমি তো সব সময় নিজের হাতে খাওয়া, আজ না হয় আমার হাতে খেলে। কিন্তু? কোন কিন্তু টিন্তু নেই, তাড়াতাড়ি হা করো তো। জান্নাত তো পুরোপুরি হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছে সমস্ত আকাশটা ভেঙে তার মাথায় পড়েছে। মুখের কোণে অস্ফুট হাসি ফুটে উঠল। হাসিটা কোনোভাবে আটকে রেখে হা করল। সোহান এবার হাসল। তারপর ভাত মাখিয়ে জান্নাতের মুখে তুলে দিল। জান্নাত ভাত খাচ্ছে আর সোহান মনোযোগ সহকারে দেখছে। কয়েক লোকমা খাওয়ার পরে জান্নাত বলল, আর খাবো না, এবার আপনি খান। ঈশ্বর, আর খাবো না বললেই হবে নাকি? আমি যখন বলছি তখন তোমার খেতে হবেই। জান্নাত না খেতে চাইলে সোহান জোর করে খাইয়ে দিল। খাওয়ানো হয়ে গেলে মুখ মুছিয়ে বলল, এবার রুমে গিয়ে শুয়ে পড়। হুম।
প্রায় 20 মিনিট পরে সোহান রুমে ঢুকল। পুরো রুম অন্ধকার করে শুয়ে আছে জান্নাত। সোহানও নিঃশব্দে জান্নাতের পাশে গিয়ে শুয়ে পড়ল। কিছুক্ষণ, অনেকক্ষণ এভাবে শুয়ে থাকার পরে জান্নাত ওকে জড়িয়ে ধরল। পেট ভরা থাকার কারণে জান্নাতের খুব কষ্ট লাগছে। জান্নাত সোহানকে অনেকটা মেনে নিয়েছে, অবশ্য মেনে নিতে এক প্রকার বাধ্য হয়েছে, কারণ স্বামী নামের জন্তুটা তাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে আর তার বিনিময়ে সে শুধু তার শরীরটা দিচ্ছে, ব্যাস এতটুকুই। তাছাড়া একজন স্ত্রী তার স্বামীকে কি বা দিতে পারে? শরীর তো পকেটের 200 টাকা ছিটালেই বিছানায় প্রতিদিন নতুন নতুন শরীর পাওয়া যায়, একদম সিজনাল সবজির মতো, যা প্রথম প্রথম খেতে ভালোই লাগে। তাছাড়া কিছু করার নেই, বিয়ের পরে স্বামীর কথা মতো উঠো বসো করতে হবে, এটাই রীতি। স্বামী যা বলবে তাই শুনতে, সেটা হোক বা অন্যায়। সমাজে স্বামী নামের একটা সাইবর্ডের খুব প্রয়োজন। কুমারী মেয়ে হয়ে বাবার বাসায় থাকলে সমাজের চোখে সে ঘৃণার পাত্রী হয়ে যায়, কিন্তু বিয়ের পরে স্বামী মার গুথা এবং স্বামীর সব অপকর্ম সহ্য করে হলেও সংসার করতে হবে। যদি কোন স্ত্রী তার স্বামী অন্যায় আবদার মেনে না নিয়ে প্রতিবাদ করে, তাহলে এই সমাজ তার গায়ে কলঙ্কের কালি ছিটিয়ে দেয় যে মেয়েটির অন্য পর পুরুষের সাথে পরকীয়া প্রেম আছে, চরিত্র ভালো না, তাই তো স্বামীকে সহ্য হয় না, ইত্যাদি ইত্যাদি। কেউ তার নিজের গায়ে চেয়ে কথা বলে না, নিজেরও মেয়ে থাকতে পারে, তারও একদিন বিয়ে হবে, তখন কি হবে? নিজের মেয়ে আর পরের মেয়ে সবাই যদি এক নজরে দেখত, তাইলে সমাজটা পাল্টে যেত। কথাগুলো ভাবতেই বুকের ভেতরে কে যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারছে, এমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। সোহান তার কাজ করেই চলেছে, পেট থেকে বুকে, আবার বুক থেকে নিচে হাত নামাচ্ছে আর উঠাচ্ছে। গায়ে কামড় দিয়ে শুধু সহ্য করছে জান্নাত। এক পর্যায়ে গায়ে থাকা ওড়নাটা এক টানে নিচে ফেলে দিয়ে জান্নাত ওকে জড়িয়ে ধরল। নিজের সমস্ত চাহিদা পূরণ করে ক্লান্ত শরীরে শুয়ে পড়ল। জান্নাত উপলব্ধি করতে পারছে না এটা কি ভালোবাসা ছিল নাকি শরীরটা ভোগ। রাত প্রায় 3টে বাজে, এরই মাঝে কয়েকবার দুজনের মাঝে ফিজিক্যাল হয়েছে। আজকে জান্নাত সোহানকে কোন বাধাই দেয়নি, মন থেকে সোহানের ভালোবাসাটা উপলব্ধি করতে চেষ্টা করেছে, কিন্তু বারবারই মনে হয়েছে সোহান শুধু শরীরটা ভোগ করছে। সোহানের কাছ থেকে ভালোবাসা নামক জিনিস পায়নি জান্নাত। নিজের কষ্টা বুকে চাপা দিয়ে মনে মনে ভাবল, সত্যি কি সোহানের সাথে সংসার করা যাবে নাকি আগে ভাগে সেপারেট হয়ে যাবে। কিন্তু সিদ্ধান্তটা কিছুতেই নিতে পারছে না জান্নাত। সকালবেলা ঘুম ভাঙল দরজায় ঠকঠক করার শব্দে। চোখ মেলে তাকিয়ে দেখে সোহান অপর পাশ ফিরে শুয়ে আছে। তড়িঘড়ি করে বিছানা দিয়ে নেমে দরজাটা খুলল। জান্নাত ওকে দেখে সাথী চমকে গেল, তবুও জান্নাত ওকে বুঝতে না দিয়ে বলল, ভাবি তোমার ঘুম ভেঙেছে? মাথাটা উপর নিচ করে ঝাঁকিয়ে বলল, ঘুম ভেঙেছে? কিছু বলবে? মেহমান আসবে তাই মা তোমাকে জানাতে বলেছে। মা নিজেই জানাতো, কিন্তু কিছুক্ষণ আগেই পাশের বাসার আন্টি অসুস্থ হয়ে পড়েছে, তাই তাকে দেখতে গিয়েছে। ওহ, ভাবি তোমার কি শরীর খারাপ? না তো। সত্যি তো? ঘুম 100% সত্যি। আমি যাচ্ছি ভাবি, তুমি ভাইয়াকে বলে দিও। ঠিক আছে। শোভানের ঘুম ভাঙতে চোখ বড় বড় করে তাকিয়ে জান্নাত ওকে দেখে বলল, গুড মর্নিং ডার্লিং। হঠাৎ এমনটা শোনার পরে জান্নাতের বুকের ভেতরে কেমন জানি আনন্দের বন্যা বইতে লাগল। জান্নাত মনে মনে ঠিক করে নিয়েছে যেভাবেই হোক সোহানকে মেনে নিবে। একটু ভনিতা করে বলল, হঠাৎ করে এত ভালোবাসা আসল কিভাবে? চোখ কচলাতে কচলাতে বলল, কি এমন বললাম ডার্লিং? এই যে ধরুন এত বছরে এই প্রথম ডার্লিং বললেন, তাই আনিজি ফিল করছি। হা হা হা, কি যে বলো না তুমি। তুমি আমার বউ, তোমাকে আমি যা ইচ্ছা তাই বলতে পারি। তাছাড়া তুমি যে ইতস্তত বোধ করবে সেটা তো জানতাম না। আপনার সাথে পারবো না এখন, চলেন ফ্রেশ হয়ে নাস্তা করবেন। কথা বলার মাঝে হঠাৎ সোহান হাসতে লাগল।
শোভানের আচমকাই হাসির আওয়াজ শুনে কিছুটা বিরক্ত ফিল করে বলল, এত হাসির কি আছে? সোহান কিছুতেই হাসি থামাতে না পেরে ওয়েট করে মুখ চেপে ধরল। জান্নাত, একটু ওয়েট করো বলছি। জান্নাত কিছু বুঝতে পারছে না সোহান কেন হাসছে। মেজাজ গরম করে নিজেকে দেখতে লাগলো। এ কি লজ্জায় জান্নাত একেবারে কাতুকুতু হয়ে ওয়াশরুমে দৌড় দিল। ওয়াশরুমে ঢুকে আয়নার দিকে তাকিয়ে লজ্জায় আবারও চোখ বন্ধ করে রাখল। নিজের মাথা নিজেরই টাকাতে ইচ্ছা করছে। ঈশ্বর সাথী, ও তো এই বেশে আমাকে দেখেছে। উফ, আল্লাহ, কি মনে করেছে ও? ব্লাউজটা খুলে ঠিকমতো পরে ওয়াশরুম থেকে নামল। ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে সোহান আর চোখে তাকিয়ে বলল, উল্টো ব্লাউজ ঠিক করে পরে এসেছো? আমি তো ভাবলাম তুমি বুদ্ধিমতী, কিন্তু এটা কি দেখলাম বুঝলাম না। সব দোষ আপনার। অন্ধকারে তো সবকিছু দেখা যায় না, সেটা তো আপনার বোঝা উচিত। এমন তো নয় যে আপনি টর্চ লাইট, তার আলোতে আমি সবকিছু দেখব। ব্লাউজ উল্টো পরছি না ঠিকভাবে। তবে আমার আপনার উপরে ভীষণ রাগ লাগছে। কেন জানেন? কারণ আপনি একটা হাদারাম দেখে। জান্নাতের মুখে হাদারাম কথাটা শুনে নড়েচড়ে বসল সোহান। ভ্রু কুঁচকে বলল, কি বললে তুমি? আমি হাদারাম? দাঁড়াও, দেখাচ্ছি মজা। ঈশ্বর, আমার বয়ই গেল বলে জান্নাত রুম থেকে বেরিয়ে যায়। মায়ের রুমে ঢুকল জান্নাত। আসসালামু আলাইকুম মা। গতকাল রাতে আপনার সাথে আমার কিছু কথা বলার ছিল, কিন্তু আপনি ব্যস্ত থাকায় পারলাম না। বল, কি বলবি? অনেক দিন হয়েছে মা বাবাকে দেখি না, তাই বলছিলাম কি একটু বাড়িতে যেতে চাচ্ছি, যদি আপনার অনুমতি পাই। এটা তো ভালো কথা। বাড়িতে যাবি, তাতে অনুমতির প্রয়োজন নেই। আমি সোহানকে বলে দিব তোকে যেন বাড়িতে নিয়ে যায়। আচ্ছা মা। সাথীকে তুলে নিবে জানিস? হ্যাঁ মা। তাইলে প্রস্তুতি নিতে থাক। ছেলে পক্ষ যত তাড়াতাড়ি পারে তাদের বউকে নিয়ে যেতে চায়। এত ভালো পরিবার খুঁজে পাওয়া যায় না আজকাল। মা, আমি তাইলে যাচ্ছি, কিছু দরকার হলে ডাক দিয়েন। কয়েকদিন পরে বাড়ির ছাদে বিয়ের অনুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিল সবাই। মোটামুটি সব আত্মীয়স্বজন, সবাইকে আমন্ত্রণ করল শোভানের বাবা। খুব ধুমধাম করে অনুষ্ঠান করা হয়। সাথীর শ্বশুরবাড়ি কিছু চায়নি, তবুও তারা ঘর সাজানোর মালামাল দিল। সাথী মানা করা সত্ত্বেও সবকিছু দিল তারা। বিদায় বেলা খুব করে কেঁদেছে সাথী। মা বাবাকে ছেড়ে দূরে যাওয়াটা সত্যি কষ্টের। সবচেয়ে বড় কথা, অচেনা অজানা একটা পরিবারের সাথে মানাতে হবে। পারবে কিনা সেটা নিয়ে সংশয় আছে সাথী। বিয়েটা করা দরকার বলে করলেও শেষে বিয়েটা ভাঙার জন্য অনেক পরিকল্পনা করেও ব্যর্থ হয়েছে সে। তাই নিজের ভাগ্যকে মেনে নিয়েই সামনের দিকে পা বাড়ালো সাথী। সাথীর বিয়ের পরে ধীরে ধীরে সোহান আর জান্নাতের ভেতরে ভালো একটা সম্পর্ক গড়ে উঠেছে। দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। সোহান জান্নাতকে খুব করে খেয়াল করছে। প্রতিদিন সকালে খাইয়ে অফিসে যায়, আবার রাতে এসে খাইয়ে দেয়। দিনের বেলা কয়েকবার কল দিয়ে খোঁজখবর নেয়। ফাঁক পেলেই ভিডিও কলে নীরব দর্শকের মতো দেখতে থাকে। ভালোবাসার কোন কমতি রইল না দুজনের মাঝে। দুজনের ভালোবাসা আর আন্ডারস্ট্যান্ডিং দেখে শোভানের মা অবাক হয়ে যায়। মায়ের কাছ থেকে ছোট বোন সাথী এবং বড় বোন শুভ জানতে পেরেছে, ভীষণ আনন্দিত হয়। মাকে সান্ত্বনা দিয়ে বলল, মা, বলেছিলাম না সময়ের সাথে সাথে দুজনের ভুল বোঝাবুঝির অবসান ঘটে, ভালোবাসায় রূপ নিবে। খুব ভালো লাগছে কথাটা শুনে। আমি এমনি কথা শোনার জন্য এত বছর অপেক্ষা করছিলাম। কয়েকদিন পরে জান্নাত কিছু খেতে পারছে না। সোহান এটা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায়। সারাক্ষণ চিন্তাই করতে থাকে। মায়ের কাছে বিষয়টা ধরা পড়লে তিনি ডাক্তার দেখাতে বলল। সোহান হ্যাঁ সূচক উত্তর দিয়ে জান্নাতের কাছে গেল। জান্নাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার শরীর কি বেশি খারাপ? অনেকটা। আপনার এত চিন্তা করা লাগবে না, আমি ঠিক আছি।
চিন্তা করা লাগবে না বললেই হবে নাকি? তোমার শরীরটা যে বড্ড খারাপ সেটা মুখ দেখলেই বোঝা যায়। বললাম না এত চিন্তা করবেন না। তুমি তো বলো কিন্তু চিন্তা তো এসে যায়। তাইলে একটা কাজ করেন, রাতে ঘুমাবেন না, বসে বসে চিন্তা করবেন। জান্নাতের কথা শুনে সোহান হাসতে লাগল। সোহান জান্নাতের বুকের উপরে শুয়ে আছে আনমনে। জান্নাত ও চুপচাপ উপলব্ধি করছে সোবহানের ভালোবাসা। কিছুক্ষণ পরে জান্নাত সোবহানের চুলের ভেতরে হাত গুজে দিয়ে বিলি কাটতে লাগল। সোহান বেঘোর ঘুমাচ্ছে। জান্নাত অপলকভাবে সোহানকে দেখছে। হঠাৎ মাথাটা চক্কর কাটতে লাগল। সোহানকে ডাক দেওয়ার মতো স্বাভাবিক পরিস্থিতিতে নেই জান্নাত, তবুও আধো চোখে সোহানকে ডাকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে অচেতন অবস্থায় খাটের সাথে ধাপ করে পড়ল জান্নাত। পানির ছিটায় জ্ঞান ফিরল জান্নাতের। চোখ খুলে মাথায় হাত দিয়ে তাকায়। খাটের পাশে সবাই বসে আছে। অনেকটা টেনশন ফিল হচ্ছে সোবহানের। জান্নাতের হাত ধরে বসে সে। জান্নাত, তুমি ঠিক আছো তো? মাথাটা ধরতে ধরতে বলল। আছি কোন রকম। সোহান কাঁদছে। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল। জান্নাত, তুমি মিথ্যা বলছো কেন যে তুমি ঠিক আছো? তুমি তো খুব অসুস্থ। যদি কিছু না হতো তাইলে তুমি সেন্সলেস হয়ে পড়তে না। তুমি লুকাচ্ছ কেন? আমি সত্যিটা জানতে চাচ্ছি জান্নাত। যখন তুমি কথা বলছো না তখন আমার পরাণটা কেমন করতে ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি সবকিছু সইতে পারবো কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচব না। লক্ষ্মীটি, বলো না তোমার কি শরীরটা বেশি খারাপ লাগছে? মা, তুমি ডাক্তার আঙ্কেলকে কল করেছিলে? অনেক আগেই করেছি। তিনি কিছুক্ষণ পরে আসব। সোহান, তুই এভাবে ভেঙে পড়িস না। তুই যদি ভেঙে পড়িস তাইলে জান্নাতকে কে সামলাবে বল? সোহান দীর্ঘশ্বাস নিয়ে জান্নাতের কপালে হাত বুলাতে লাগল। তখনই কলিং বেল বাজল। সোবহানের মা দরজা খুলে দিলে ডাক্তার আঙ্কেল রুমে আসল। সোহান, মাই শন, কি হয়েছে? আঙ্কেল, জান্নাত কয়েকদিন ধরেই অসুস্থ, আজকে তো সেন্সলেস হয়ে পড়েছে। ঠিক আছে, আমি এবার চলে এসেছি, দেখবে মামনি সুস্থ হয়ে যাবে। ডাক্তার আঙ্কেল ভালোভাবে জান্নাতকে দেখল। অনেকক্ষণ পর্যবেক্ষণ করার করে বলল। আমার মনে হচ্ছে আল্লাহ মুখ তুলে তাকিয়েছে, খুব শীঘ্রই বাবা ডাক শুনতে পারবে। জান্নাতের যে উপসর্গ তাতে এটা ছাড়া অন্য কিছু হতে পারে না। তবে একটা ভয়ের কারণ আছে। কি কারণ? জান্নাতের চোখ এবং হাতের নখ হলুদ, মনে হচ্ছে জন্ডিসের প্রভাব আছে। আমি কিছু টেস্ট দিব, তাতেই প্রমাণ পাওয়া যাবে জান্নাতের জন্ডিস আছে কিনা। তবে এটা নিয়ে চিন্তা করা লাগবে না, যেভাবে সাজেস্ট করব ঠিক সেভাবেই করবে। হুম। মিষ্টি মুখ না করলে কি হয় বলো? আঙ্কেল, আপনি কি সত্যি বলছেন জান্নাত প্রেগন্যান্ট? আমার তো বিশ্বাস হচ্ছে না। সোহান, আমি কি তোমার সাথে মজা করছি? এ মানে না আঙ্কেল। গলার ভেতরে ঢোক গিলে বলল, আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। কোথায় যাচ্ছ? এটুকুই বাহিরে যাব। মিষ্টি আনতে? হুম। পাগল নাকি? আমি তো মজা করছি বোকা। আমার তো ডায়াবেটিস তুমি তো জানোই, তাইলে মিষ্টি কিভাবে খাই বলো তো? এক পিচ খেলে কোন সমস্যা নেই। আরেক দিন খাবো। চেম্বারে রোগী বসে আছে। ঠিক আছে, তবে কালকে কিন্তু খেতেই হবে। যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন তবে ইনশাআল্লাহ খাবো। ডাক্তার চলে গেলে সোবহানের মুখের কোণে হাসি ফুটে উঠল। জান্নাতের দিকে এক পলক তাকিয়ে রুম থেকে বেরিয়ে নিচে নামল। ডাক্তার আঙ্কেল গেইটের সামনে দাঁড়িয়ে আছে, ড্রাইভার গাড়িতে নেই। সোহান দ্রুততার সাথে গেইটের কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনার ভিজিট না পেয়ে চলে এলেন যে? আপনি কি আমার উপরে রাগ করেছেন? কি যে বলো না সোহান।
তোমার উপরে কেন রাগ করব বলো তো? তাছাড়া আজকে জান্নাতকে আমি এমনি দেখতে এসেছি, তাই আজকে আর কোন ভিজিট নয়। তবুও তবুও নেই, আজকে ভিজিট নিব না, এটাই ফাইনাল। আপনার সাথে তর্কে যাব না, তাই আপনি যা বলবেন তাই করব। আঙ্কেল হাসল। ড্রাইভার এসে গাড়িতে বসল। সোহানের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে বসল। আঙ্কেল চলে গেলে সোহানও বাসায় চলে গেল। বুকের ভেতরে আনন্দের বন্যা বয়ে গেল। রুমে ঢুকে জান্নাতকে একা পেয়ে পাশে গিয়ে বসল। অনেকক্ষণ চুপ করে থেকে জান্নাতের হাত ধরল। জান্নাত, আমি ভীষণ খুশি। কতটা খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। ইচ্ছা করছে তোমাকে নিয়ে আকাশে উড়াউড়ি করি, কিন্তু পাখা নেই। জান্নাত, তুমি কি চাও বলো? আজ তুমি আমার কাছে যা চাও তাই পাবে। প্রয়োজনে আমার কলিজা কেটে তোমাকে উপহার দিব। আমি আপনার কলিজা চাই না। আমি চাই একজন সৎ চরিত্রের ভালো মানুষ, যে আমাকে ভালোবাসবে, তার সমস্ত মন প্রাণ উড়ার করে শুধু একটাই নাম থাকবে, আর সেটা হলো জান্নাত। জান্নাত, তুমি কি আমাকে বিশ্বাস করো না? পুরানো সোহান এখন আর নেই, সম্পূর্ণ বদলে গেছি। আমাকে তুমি বিশ্বাস করতে পারো, ঠকবে না, কথা দিলাম। আমি তো বলিনি আপনাকে বিশ্বাস করি না। আপনার কাছে আমার আশাগুলো তুলে ধরলাম, এখন পূরণ করাটা আপনার ইচ্ছা। ঠিক আছে, তোমার কথায় রহস্যের গন্ধ পাচ্ছি, তাই জিজ্ঞেস করলাম। জান্নাত, তুমি কি খুশি? প্রতিটি মেয়ে খুশি হবে অন্তত যখন শুনবে সে মা হতে চলেছে। এটা আমার জন্য নয়, সমস্ত মায়ের জন্য বলা। হুম। রাতে সোহান জান্নাতের পাশে শুয়ে আছে। জান্নাতও নিশ্চুপভাবেই শুয়ে আছে। দুজনের মুখে কোন কথা নেই। জান্নাত, হুম। ঘুমিয়ে গেছো? না। ঘুম আসছে না তোমার? না। তাইলে চলো রান্নাঘরে যাই, তারপর দুজনে কফি খেতে খেতে গল্প করব। এই রাতে? হ্যাঁ, মাত্র 2:30 বাজে। এটা মাত্র? আমার কাছে মাত্রই, তাছাড়া ঘুম না পেলে কি করব? মা দেখলে রাগ করবে। মা দেখবে কেমনে? যদি দেখে? মা দেখলে মানিয়ে নেওয়া যাবে, কিন্তু তুমি যদি নালিশ করো তাইলে মা বকা দিবে। আমি কি মায়ের কাছে নালিশ করি নাকি? করো তো বলিনি। বলছি যদি মায়ের কাছে নালিশ করো তাইলে তো মা 12টা বাজিয়ে দিবে। মা নিউজটা শুনে জানিয়ে দিয়েছে, জান্নাতকে যদি কোনোভাবে বিরক্ত করিস তাইলে তোর স্থান বাসার বাহিরে হবে। তাই এতটাও বোকা নই যে তোমাকে বিরক্ত করব। সোহান আওর চোখে জান্নাতের দিকে তাকাচ্ছে আর কথাগুলো বলছে। জান্নাতের মুখটা লজ্জায় লাল টমেটোর মতো হয়ে আছে। সোহান দেখছে আর ভেতরে ভেতরে হাসছে। আচমকাই জান্নাতকে ঝাপটে ধরল। আল্লাহ গো বলে চিৎকার করতে নিলে অল্প আওয়াজের পরেই জান্নাতের ঠোঁট জোড়া চেপে ধরল। জান্নাতের চোখ দুটো বড় বড় হয়ে বেরিয়ে যাওয়ার মতো হয়ে এলো। ঠোঁট দুটো ছেড়ে দিয়ে বলল, এবার চলো কফি খেতে যাব। কথাটা বলে রান্নাঘরে ঢুকল সোহান। চুলোয় চায়ের পাতিলে পানি বসিয়ে গরম করে নিল, তারপর কফি মেকারে কফিটা বানিয়ে জান্নাতের হাতে ধরিয়ে দিল। চল দুজনে বেলকুনির চেয়ারে বসি। সোহান কফির মগটা হাতে নিয়ে বেলকুনিতে ঢুকল, জান্নাত ও পিছু পিছু ঢুকল। আকাশের দিকে তাকিয়ে কফির মগে চুমুক দিয়ে বলল, দেখছো জান্নাত, পুরো আকাশ জুড়ে তারার মেলা খেলা করছে। মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ছে। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে আছে জান্নাতের। হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কফি খাওয়া শেষ হলে মগটা বেলকুনির একপাশে রেখে জান্নাতের কোমরে হাত দিয়ে ধরে কাঁধের উপরে থুতনিটা রাখল। জান্নাত, তুমি কি ব্যথা পাচ্ছ? না। তাইলে ঠিক আছে। জান্নাত, হানিমুনের যাবে না? কক্সবাজার যেতে চাচ্ছি, কিন্তু তুমি কি জার্নি করতে পারবে? পারবো, কিন্তু। কিন্তু কি? প্রথম বাচ্চাটা নষ্ট হয়ে গেল, তাই দ্বিতীয়বার রিস্ক নিতে চাচ্ছি না।
এটাও ঠিক। আচ্ছা, কালকে ডাক্তার আঙ্কেলকে জিজ্ঞেস করব, তারপর সে যা বলবে তাই করব। ঠিক আছে। অনেকক্ষণ বেলকুনিতে দাঁড়িয়ে থাকার পরে জান্নাতের হাত ধরে রুমে নিয়ে আসল বিছানায় বসিয়ে দিয়ে জান্নাত ওকে বলল, শুয়ে পড় জান্নাত, না হলে শরীর খারাপ লাগবে। হুম। শোভানের আন্তরিকতায় চোখ বুঝল জান্নাত, মনেমনে শোভানের প্রতি সম্মান অনেকটা বেড়ে গেল। এতদিনের ঘৃণা থেকে বেরিয়ে আসতে পেরে জান্নাত অনেকটা খুশি হয়েছে। সোহানকে চাইলেও আগের মতো ঘৃণা করতে পারবে না, প্রতিটা মানুষ কোন না কোন একদিন খারাপ থাকে, কিন্তু সারা জীবনের জন্য সে চিরস্থায়ী নয়। আজ হোক কাল হোক ভালো হয়ে যায়। সোহানও আর আগের মতো নেই, এত বছর পরে অনেক পরিবর্তন এসেছে। একটা মেয়ের তার স্বামীকে নিয়ে হাজারো আশা ভরসা থাকে। সংসার জীবনের এত বছর অপূর্ণ ভালোবাসাকে আজকে দিনে দিনে পূর্ণ করেছে তার কাজকর্ম দিয়ে। শুধু একটা জিনিসে আফসোস রয়ে যাবে, সেটা হলো তার মা বাবার প্রতি ঘৃণা। তাদের কৃতকর্মে আজকে জান্নাত বুঝতে পারল তারা নিজের স্বার্থ উদ্ধারের কারণে শোভানের সাথে তাড়াতাড়ি বিয়ে দিয়েছে। হঠাৎ পেটে ব্যথা শুরু করলে ও মাগো বলে কেঁদে উঠল জান্নাত। সোহান পানি খাচ্ছিল, যখনই জান্নাত কেঁদে উঠল তাড়াতাড়ি করে হাত থেকে গ্লাসটা টেবিলের উপরে রেখে বিছানায় বসে জান্নাত ওকে ধরল। কি হয়েছে জান্নাত? জান্নাত পেটে ব্যথায় আরো জোরে কাঁদল। সোহান পুরো অস্থির হয়ে যায়। জান্নাত ওকে রেখে মায়ের রুমে ঢুকল। রুমের লাইট বন্ধ। সোহান আর সাহস করে মাকে কিছু না বলে ড্রেসিং টেবিলের উপরে মোবাইলটা হাতে নিয়ে ডাক্তার আঙ্কেলকে কল করল। দুবার রিং বাজার পরে ঘুমের ঘোরে হ্যালো বলল। শোভানের আঙ্কেল ডাকার শব্দে ঘুমের ঘোর কেটে যায় তার। সোহান বাবা, তোমার গলার আওয়াজ এমন পরিবর্তন হয়ে গেল কেন? কি হয়েছে? আঙ্কেল, জান্নাতের পেটে খুব ব্যথা করছে, ও চিৎকার করে কাঁদছে। আমার খুব টেনশন লাগছে। ডোন্ট ওয়ারি মাই সান, এত চিন্তা করতে হবে না। আগে তুমি দেখো জান্নাতের মূল ব্যথাটা কোথা থেকে করছে, অনেক সময় গ্যাস্ট্রিকের কারণেও করে। সোহান জান্নাত ওকে বলছে, তোমার ব্যথা কোথা থেকে করছে? জান্নাত তলপেটে হাত দিচ্ছে। সোহান আঙ্কেলকে বললে তিনি বলল, বলছিলাম না গ্যাস্ট্রিকের ব্যথা। বাসায় ওষুধ আছে? হ্যাঁ আছে। ওষুধ খাওয়ানোর আগে শুকনা মুড়ি খেতে দাও। 10 মিনিট পরে পানি খাবে, সাথে ওষুধ। তাইলে কি ভালো হবে? আশা করছি বাকিটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা আঙ্কেল, এত রাতে আপনাকে কষ্ট দিলাম। ইটস ওকে, তাছাড়া পেশেন্টের সেবা করাই হচ্ছে আমার কাজ। হুম। সোহান কলটস কেটে ডাক্তার আঙ্কেলের কথা মতো সব করল। তেল পানি দিয়ে ভালো করে ফেটে চুলে দিয়ে চুলগুলো আলতো করে টেনে দিল। সোহান সারা রাত জান্নাতের পাশে বসে কাটিয়ে দিল। একবারের জন্যও চোখের পাতা এক করেনি। সকাল হলে জান্নাতের ঘুম ভাঙল। আধো চোখে তাকিয়ে দেখল সোহান তার পাশে বসে বসে ঝিমাচ্ছে। ব্যাপারটা খুব খারাপ লাগলো জান্নাতের। বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠেছে। শোভানের গায়ে জান্নাতের হাত লাগতেই সে চমকে উঠল। জান্নাত, কি হয়েছে? আমার কিছু হয়নি, কিন্তু আপনি সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলেন, তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমার জন্য আপনি কেন সজাগ ছিলেন? কেন আমাকে রেখে ঘুমিয়ে পড়লেন না? উত্তর দিন। তোমার প্রশ্নের কোন উত্তর আমার জানা নেই, শুধু এতটুকু বলবো, সব প্রশ্নের উত্তর হয় না, তেমনি আমি কেন সজাগ ছিলাম তার কৈফিয়ত নিশ্চয়ই তোমাকে দিব না। তাছাড়া তুমি আমার ওয়াইফ, তবুও কেন এসব জানতে চাইলে সেটাই তো বুঝলাম না। আসলে আমি কোন দোষ করে কথাটা বলিনি, যাক এই প্রসঙ্গটা বাদ দিন। আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন, আবার তো ডাক্তারের কাছে যাবেন। হুম। আমি কল করে বলে দিচ্ছি আজকে আমার অফিসে যেতে দেরি হবে। ঠিক আছে।
সোহান মোবাইলটা হাতে কানে ফোনটা দিয়ে বেলকুনিতে ঢুকল। অনেকক্ষণ পরে বেরিয়ে এসে জান্নাত ওকে বলল, তুমি এখনো বসে আছো কেন? ওয়াশরুমে যাবে না? আপনার জন্য অপেক্ষা করছিলাম। ওহ আচ্ছা, 10টা মিনিট অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসতেছি। ততক্ষণে মায়ের সাথে দেখা করে আসতেছি। মা রাগ করবে। রাগ করলে আমি বুঝব। আমার মা, আমি মানিয়ে নিব। এসব বিষয়ে আপনার চিন্তা করা লাগবে না। ঈশ্বর রে, ওনার মা। মা কি তোমার কাছে বিক্রি করছি নাকি? আমার মা কখনো তোমার হবে না। তবুও যদি ভালোবাসার অধিকার পেতে চাও তাইলে খবর আছে বলে হাসতে হাসতে ওয়াশরুমে ঢুকল সোহান। জান্নাত ক্যালেন্ডারের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। বুঝতে পেরেছে তার জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেছে। খুব আফসোস লাগছে দিনগুলোর জন্য। তবুও মনে মনে একটাই সান্ত্বনা, যাক, সোহান তো পরিবারের হয়েছে। হয়তোবা তার এমনটা হওয়ার পিছনে সোহানটা ভালো হওয়ার পুরস্কার সে পেয়েছে। মানুষ তো এক সময় ভালো হয়ে যায়, কিন্তু সেটা সময়ের সাথে সাথে, কিন্তু জীবনের এতগুলো বছর হারিয়ে যাওয়ার সময়ে সোহানও ভালো হয়েছে। এর বেশি কি চাওয়ার থাকতে পারে? কিন্তু মনেমনে নিজের মায়ের প্রতি ঘৃণা আর অনেকগুলো প্রশ্নের উত্তর জানার ছিল। খুব জানতে ইচ্ছা করছে উত্তরগুলো। সন্তান তো মায়ের নারী ছেঁড়া ধন, কিন্তু আমার ক্ষেত্রে উল্টো হওয়ার কারণ কি? কথাগুলো ভাবছে আর চোখের পানি টপটপ করে হাতের উপরে পড়ছে। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে চোখ মুছে নিজেকে স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে জান্নাত। সোহান বেরিয়ে মুখ মুছে জান্নাত ওকে বলল, তুমি এখনো বসে আছো যে? মায়ের কাছে যাওনি? হঠাৎ জিহ্বাতে কামড় দিয়ে বলল, ভুলে গেছি। আচ্ছা আপনি থাকেন, আমি আসছি। আপনার আর আশা লাগবে না, আমিও যাব। দুজনে রুম থেকে বেরিয়ে মায়ের কাছে ঢুকল। মা জায়নামাজে বসে তসবিহ সহ পড়ছে। মুখটা পিছনে ঘুরিয়ে মিনিট দুয়েক পরে বলল, সোহান ভেতরে আয়, কিছু বলবি? আমি না, তোমার আদরের বৌমা বলবে। মা মুচকি হাসি হাসল। জান্নাত, কিছু বলবি? আসলে মা, আপনাকে দেখতে ইচ্ছা করছিল তাই আসলাম। আপনি তসবিহ সহ পড়েন, আমি পড়ে আসব। এই না, আমার পড়া শেষ, তুই আমার কাছে আয়। তাছাড়া তোর মুখ দেখে মনে হচ্ছে তুই কিছু একটা বলতে এসেছিস, কিন্তু কি সেটা লুকিয়ে না রেখে বলে ফেল। আমতা আমতা করে জান্নাত কপাল নিচু করে বলল, বাড়িতে যেতে মন চাচ্ছে। বিশেষ করে মাকে খুব দেখতে ইচ্ছা করছে। এতটা বছর হয়ে গেল, মায়ের মুখটা পর্যন্ত ভুলে গেছি। জান্নাতের কথা শুনে শোভানের মা বিস্মিত হয়ে চোখ বড় করে শোভানের দিকে তাকায়। সোহান ও মায়ের দিকে তাকায়। সোহান মাকে অদ্ভুত দৃষ্টিতে কিছু একটা বলতে লাগল। জান্নাত বুঝতে পারল তারা কি নিয়ে খচখচ করছে। অনেকক্ষণ এভাবে বসার পরে জান্নাত মায়ের হাতে হাত রেখে বলল, মা, আপনারা যা নিয়ে চিন্তা করছেন সেটা আমি জানি, তাই এটা নিয়ে কোন মাথা ব্যথা নেই। আমার জীবন থেকে যতগুলো বছর হারিয়ে গেছে তার জন্য একমাত্র আমি এবং আমার পরিবারই দায়ী। তাছাড়া আমার ভাগ্যে এটা লেখা ছিল আর আমি ভাগ্যটা মেনে নিয়েই সামনের দিকে এগুতে চাচ্ছি। শোভানের মা জান্নাতকে বুকে চেপে ধরল। কপালে চুমো দিয়ে বলল, মা রে, তোর জন্য মাঝে মধ্যে আমার খুব কষ্ট লাগে। প্রতি ওয়াক্তে আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করি, তুই যেন বাকি জীবনটা আল্লাহর রাস্তায় চলতে পারিস। তোর যেন কখনো কোন কষ্ট না হয়। তোকে আমি কখনো আলাদা চোখে দেখিনি সাথী, আর শুভকে যেভাবে ভালোবাসি তোকেও ঠিক তেমনই ভালোবাসি। তুই কোন চিন্তা করিস না, আমি যতদিন বেঁচে আছি সব সময় তোর খেয়াল রাখব। যখন আমি থাকব না তখন তোর নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। মা, তোমরা কি এখনো গল্প করবা নাকি খেতে ও দিবে? ডাক্তারের কাছে যাওয়া লাগবে তো। কিন্তু সোহান, জান্নাত তো খেতে পারবে না। হ্যাঁ জানি তো। তাইলে আবার খাবার দিতে বলিস কেন?
জান্নাত তো খাবে না, আমি খাবো। জান্নাতকে রেখে তুই একা একা খেতে চাচ্ছিস, সাহস তো কম না তোর। জান্নাতকে নিয়ে বাহিরে খেয়ে নিস, আগে ডাক্তার দেখাবি তারপর খাবি। সোহান নিরুপায় হয়ে মায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকল। জান্নাত মুখ চেপে ধরে হাসতে লাগল। জান্নাতকে নিয়ে বাসা থেকে বেরিয়ে সোজা চেম্বারে আসল সোহান পুরো রাস্তায় মায়ের কথা মনে করছে, হাসতে হাসতে চেম্বারে আসল। ডাক্তার আঙ্কেল ভালো করে চেক আপ করে বলল, সোহান বাবা বলেছিলাম না কোন চিন্তা করা লাগবে না, জান্নাত প্রেগন্যান্ট। তুমি শুধু জান্নাতের দিকে খেয়াল রেখো। কথা বলার সময় সোহানের ফোনটা বাজতে লাগল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে জান্নাতের বাবার নাম্বারটা ভেসে উঠেছে, অনেকটা চমকে উঠল। থতমত খেয়ে বসা ছেড়ে উঠে চেম্বার ছেড়ে বেরিয়ে বাহিরে দাঁড়িয়ে ফোনটা কেটে দিয়ে পুনরায় ব্যাক করল সোহান। হ্যালো বলতেই ওপর পাশ থেকে জান্নাতের বাবার কণ্ঠস্বর ভেসে আসলে সোহান হকচকিয়ে যায়, কিছুটা সংকুচিত হয়ে জান্নাতের বাবাকে জিজ্ঞেস করল, আপনারা কি বেঁচে আছেন? আমি তো ভাবছিলাম আপনারা মারা গেছেন, হঠাৎ করে আজকে কি মনে করে কল দিলেন? আসলে বাবা আমাদের তুমি ভুল বুঝো না, অনেক সমস্যা ছিল যার কারণে তোমাদের সাথে যোগাযোগ রাখতে পারিনি। জান্নাত কোথায়? কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। জান্নাত তো কল দিয়েছিল, সেটাও রিসিভ করেননি। জানেন জান্নাত কতটা টেনশনে ছিল? আমি তার জন্য ক্ষমা চাচ্ছি। আমরা কেউই ভালো নেই। আবার কি হয়েছে? অনেক কিছু। এত কিছু বলার সময় নেই, এখন যখন সময় করতে পারবো তখন বলবো। জান্নাতকে বলে দিও আমাকে কল দেওয়া লাগবে না, আমার সময় বুঝে কল দিব। 2 মিনিট লাইনে থাকেন, আমি জান্নাতের কাছে দিচ্ছি। সোহান মোবাইলটা হাতে নিয়ে রুমে ঢুকতে যাবে তখনই টুট 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 করে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। জান্নাত সোহানের দিকে তাকায়। সোহান ফোনটা হাতে ধরে রেখেছে ঠিকই, কিন্তু পুরো হাত থরথর করে কাঁপছে। জান্নাত বসা ছেড়ে আস্তে করে উঠে সোহানের গায়ে হাত রাখতেই চমকে উঠল সে। রিল্যাক্স সোহান, তুমি কি নিয়ে এত টেনশন করছো? দেখলাম ফোনটা দিয়ে বাহিরে গেলে আবার ভেতরে এসে ফোনটা রেখে স্তব্ধ হয়ে গেলে, কোন সমস্যা হয়েছে? কোন? জান্নাতের ডাকে কোন সাড়া দিচ্ছে না সোহান? মনে দুনিয়া ভুলে গিয়ে মোবাইলের মাঝে ঢুকে গেছে। জান্নাতের অনেকটা মেজাজ গরম হল। আর চোখে আঙ্কেলের দিকে এক পলক তাকিয়ে সোহানের দিকে তাকায়। সোহান এখনো স্তব্ধ হয়ে আছে। এবার জোরে সোহানকে ধাক্কা মারল। কি বলে লাফিয়ে উঠল সোহান। জান্নাত কি হয়েছে? ডাক্তার দেখানো শেষ। কি আর হবে? যার স্বামী দিনে দুপুরে স্বপ্ন দেখে তার স্ত্রীর আবার কি হবে? জান্নাতের কথা শুনে ডাক্তার আঙ্কেল মুখ চেপে ধরে হাসল। জান্নাত তোমরা কথা বলো, আমি ওয়াশরুম থেকে আসছি। আঙ্কেল চলে গেলে সোহান তো লজ্জায় একেবারে শেষ। জান্নাত একটু বলো তো কি হয়েছে? আঙ্কেল এভাবে হাসলেন, আবার ওয়াশরুমের কথা বলে এখান থেকে চলে গেলেন। কোন সমস্যা হয়েছে কি? প্লিজ ভনিতা না করে খুলে বলো। আমি ভনিতা করছি এটা আপনার মনে হচ্ছে? মানে না, আসলে আমি এমনটা বলতে চাইনি। কি বলবো বুঝতে পারছিলাম না, তাই মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, আপনার কষ্ট করে বলা লাগবে না। এখন কাজের কথা বলি, আপনাকে এমন লাগছে কেন? মুখটা পেঁচার মতে করে রেখেছেন কেন? তোমার বাবা কল দিয়েছিল? বাবা কল দিয়েছিল? হ্যাঁ। কি বলল? অনেক সমস্যা ছিল যার কারণে তোমার সাথে যোগাযোগ করতে পারেনি। কি সমস্যা? আমার কাছে সমস্যার কথা বলেনি। আমি জিজ্ঞেস করেছি তবুও বলেনি। বাবাকে আপনি একটু কল দিন প্লিজ, আমি তার সাথে কথা বলবো। সোহান জান্নাতের বাবার নাম্বারে কল দিল।
কিন্তু ফোন সুইচ অফ বলছে, যতবারই কল দিচ্ছে ততবারই বলছে, দুঃখিত, আপনি যদি বাংলালিংক গ্রাহক হন তাইলে একটি ভয়েস SMS পাঠাতে পারে। জান্নাত অনেকটা চিন্তায় পড়ে গেল। কি হয়েছে যার কারণে বাবা তার সাথে যোগাযোগ করতে পারেনি? এতটা বছর পার হয়ে গেল অথচ সে আজকে কল করে খোঁজ খবর নেয়, ভাবতেও পারছে না এরা কি সত্যি আমার মা বাবা। জান্নাত একদম চিন্তা করবে না। তুমি চিন্তা করা মানে আমার সন্তানেরও সমস্যা হবে। সোহানকে সান্ত্বনা দিলেও মনটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে জান্নাতের। মা বাবা যতই খারাপ হোক না কেন তবুও তারা খারাপ আছে শুনলে সব সন্তানের মনে কষ্ট লাগে। দীর্ঘশ্বাস নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে বাসায় আসল দুজনে। বাসায় ঢুকে সোজা গিয়ে নিজের রুমে ঢুকল জান্নাত। মাথাটা চক্কর কাটতে লাগল। কিছু সময়ের জন্য বিছানায় টানটান হয়ে শুয়ে চোখ বন্ধ করে রাখল। চোখের সামনে পুরানো দিনগুলোর প্রতিচ্ছবি ভেসে উঠছে, বুকের ভেতরটা হাহাকার করে উঠছে পুরানো দিনগুলো ফিরে পাওয়ার জন্য। পিছনে ফেলে আসা হাজারো স্মৃতি হাতছানি দিয়ে ডাকছে জান্নাতকে। কল্পনার মাঝে সোহানের হাতের স্পর্শে চোখ মেলে তাকায় জান্নাত। সোহানকে জিজ্ঞেস করল, আপনি ফ্রেশ হয়েছেন? ঘুম অনেক আগে। মা কোথায়? নামাজ পড়ে। আপনি পড়বেন না? ঘুম পড়ব, আগে গোসলটা সেরে নেই তারপর নামাজ পড়ব। তুমি গোসল করবে না? না, শরীরটা তেমন ভালো লাগছে না। জামাকাপড় চেঞ্জ করে গা মুছে নিলেই হবে। ঠিক আছে, আমি কি মুছিয়ে দিব? সোহানের দিকে ফ্যালফ্যাল করে তাকায় জান্নাত। তারপর একটু গলায় কিঞ্চিৎ ভার নিয়ে বলল, আচ্ছা, আপনার কি আক্কেল জ্ঞান কি গেছে? আমি কি হাঁটতে পারি না যে আপনি আমার গা মুছিয়ে দিতে চাচ্ছেন? আমি তো দিব্যি সুস্থ, তাইলে একথা বললেন কেন? বাহরে, তোমাকে কি আমি গা মুছাতে পারি না? আমার কি সেই অধিকার নেই? থাকবে না কেন? আপনি আমার স্বামী, আমার শরীরের প্রতিটা অংশেই আপনার অধিকার। বাসায় তো মা আছে, তাই না? হঠাৎ করে যদি তিনি রুমে আসেন আর এসে যদি আমাদের এমন অবস্থায় দেখেন তখন কি হবে ভাবতে পারেন? লজ্জায় মাথা কাটা পড়বে। পারমিশন না নিয়ে মা কখনো রুমে আসবে না, তাছাড়া আমি তো ওয়াশরুমে বসে মুছিয়ে দিব, মা দেখবে কিভাবে বলো? মা কিছুই বলবে না। বউকে আদর করছি শুনলে মা আরো বেশি খুশি হবে। সোহানের কথা শুনে জান্নাত রীতিমতো অবাক হয়। আমি ঘুমাবো, আপনি ওয়াশরুমে যান। মুখটা ভেঙচি কেটে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকল সোহান। প্রায় 30 মিনিট পরে বেরিয়ে এলে হঠাৎ জান্নাত জিজ্ঞেস করল, নিলয়ের কোন খবর আছে? নিলয়ের নামটা শুনে হাতে থাকা টাওয়ালটা ফ্লোরে পড়ে যায়। কোনোভাবে টাওয়ালটা তুলে তোতলাতে তোতলাতে বলল, নিলয়ের আবার কি খবর থাকবে? নিলয় তো মারা গেছে। নিলয়ের লাশ কি পেয়েছিল? আমার তো কিছু মনে নেই, তাই হঠাৎ করে কথাটা জানতে ইচ্ছা করল। সোহান কি বলবে বুঝতে পারছে না, দিশাবিশা না পেয়ে মোবাইলটা হাতে নিয়ে জরুরি কল করা লাগবে বলে রুম থেকে বেরিয়ে যায়। সোহানের মতিগতি কেমন জানি ঘোলাটে লাগল। হিসেবটা পুরোপুরি মিলাতে পারছে না। নিলয়ের নাম শুনলে সোহান পরিবর্তন হয়ে যায়। অনেকটা চিন্তায় পড়ে। দূরত্ব তৈরি করে চলে, মনে হয় কিছু একটা লুকাচ্ছে। কিন্তু কি সেটা খুব জানতে ইচ্ছা করছে। কি এমন কথা যেটা সোহানকে ভাবাচ্ছে? এত চেষ্টা করেও কারণটা আদৌ জানতে পারেনি জান্নাত। হঠাৎ বালিশের ভাঁজে আটকে থাকা কিছু একটা দেখতে পেয়ে বালিশটা হাতে নিয়ে কাভারটা খুলল। বালিশের কাভারটা খুলতে হাতে কিছু পুরানো ছবি চলে আসল। ছবিগুলো দেখে চেহারার রঙই বদলে যায় জান্নাতের। কি দেখছে এটা? নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আবার সামনে থাকা জিনিসটাও তো মিথ্যা হতে পারে না। তাইলে কি নিজ চোখে দেখা জিনিসগুলোই সত্যি ছিল?
জান্নাতের হাত থরথর করে কাঁপছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ শক্ত করে গলাটা চেপে ধরেছে। আচমকাই মায়ের কণ্ঠস্বর শুনলে পেলে ছবিগুলো আবারও বালিশের নিচে রেখে দিয়ে আসছি মা বলে বসা ছেড়ে উঠল। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, কিছু লাগবে মা? না রে, কিছু লাগবে না। তোর শরীর কেমন সেটা জানার জন্য কল দিয়েছিলাম। শুভ কল দিয়েছিল রাতে, তোর সাথে কথা বলবে। জি মা। সোহানটা কোথায় গেছে জানিস? মোবাইল নিয়ে তো রুম থেকে বের হয়েছে একটু আগে। কোথায় গেছে বলে যায়নি, তবে আশেপাশে হবে হয়তো। আপনি চিন্তা করবেন না, এখনই চলে আসবে। ঠিক আছে। মা চলে গেলে পিছনে ফিরল জান্নাত। শোভানের সাথে এই মেয়েটির কি সম্পর্ক? তাইলে কি সোহান আমার সাথে অভিনয় করছে? আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু সোহানকে তো দেখে মনে হয় না যে ও চিটারি করছে, কিন্তু তবুও কেন জানি বিশ্বাস করতে পারছে না সোহানকে। চোখের দেখা কি মিথ্যা হতে পারে? কিছুক্ষণের ভেতরে সোহান রুমে ঢুকল। চোখ মুখ ফুলে আছে। ভ্রু কুঁচকে শোভানের দিকে বলল, আপনার চোখ মুখ ফুলে গেছে কেন? সিগারেট খেয়েছেন নাকি? চোখের পলক বারবার টিপটিপ করে ফেলে কোন রকমে উত্তর দিল, জান্নাত তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? শুয়ে থাকো। এখন কি ঘুমানোর সময়? তাছাড়া এখন ঘুম আসবে না। তাইলে খেতে চল। খাবো না। খাবে না মানে? কোন মানে নেই? তুমি কি আমার উপরে রাগ? জান্নাত, কি হলো? না কিছু হয়নি। আপনি কি যেন জিজ্ঞেস করলেন আমি আপনার উপরে রাগ কিনা। তাইলে শুনুন, আমি কেন রাগ হতে যাব? কারণ ছাড়া আমি রাগ করি না। তবে হ্যাঁ, আপনার কাছে যদি আমার রাগ করার কারণ থাকে তাইলে তো আপনি ভালো করেই জানেন। কিছুক্ষণ নীরবতা পালন করে মুখ খুলল সোহান, জান্নাত তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার কথাগুলো তো স্বাভাবিক না। আপনি কি বলতে চাচ্ছেন? আমি যা বলতে চাচ্ছি আশা করি তুমি বুঝতে পারছো, তবুও যদি না বোঝার ভান কর তাইলে আমার কিছু বলার নেই। শোভানের কথায় জান্নাতের মেজাজ গরম হতে লাগলো। ইচ্ছা করছে ছবিগুলো বের করে মুখের উপরে ছুঁড়ে মেরে ঘাড় ধরে তারপর কারণটা জিজ্ঞেস করতে, কিন্তু স্বামী বলে আর কিছু করার সাহস পেল না। মুখের কাছে বারবার করে আসছে সোহানকে জিজ্ঞেস করবে, তবুও কেন জানি কথাটা বেরিয়ে আসছে না। রাত প্রায় 2টো বাজে তখন জান্নাত সোহানকে বলল, ভার্সিটির সামনে দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে পাশে থাকা মেয়েটিকে আধো চোখে তাকিয়ে আমতা আমতা করল, কোন মেয়ে? এখন কোন মেয়ে হয়ে গেল? ওয়েট। জান্নাত শোয়া ছেড়ে উঠে রুমের লাইট জ্বালালে সোহান চোখের উপরে হাত দিয়ে ঢেকে বলল, এত রাতে কি করছো তুমি? মাথাটা ব্যথা করছে, ঘুরিমাতে দাও প্লিজ। আগে আমার প্রশ্নের উত্তর দিন। ওহ জান্নাত, কিসের উত্তর? এবার রাগে গদগদ করতে করতে বালিশের নিচ থেকে ছবিগুলো বের করে শোভানের মুখের উপরে ছুঁড়ে মারল। সোহান তো পুরো অবাক। ছবিগুলো নিয়ে একে একে দেখল, তারপর শোয়া ছেড়ে উঠে আটসাট হয়ে বসল। ভালো করে ছবিগুলোর দিকে তাকিয়ে থাকল কিছুক্ষণ। কিছু বলার জন্য মুখ খুলবে তখনই জান্নাত চেঁচিয়ে বলে উঠল, কে এই মেয়ে? আপনার সাথে এর কিসের সম্পর্ক? কতদিন ধরে এসব চলছে? আমি বিশ্বাস করতে পারছি না আপনি আমার সাথে শুধু প্রতারণা করেই যাবেন। আর আমি আপনাকে শুধু বিশ্বাস করেই যাব। জান্নাত তুমি কি বলছো এসব? আমার কথাটা শোন। কি আর বলবেন? এখন তো এটা ওটা কারণ দেখিয়ে নিজেকে সাধু বলার জন্য উঠে পড়ে লাগবেন। আমি কি কিছু বুঝি না? জাস্ট শাট আপ জান্নাত।
কথা বলতে বলতে লাগামহীন হয়ে গেলে ফলাফল কিন্তু ভালো হবে না। আমার আর কি ভালো হবে না বলেন তো? আপনার সমস্ত শরীরটা মিথ্যে দিয়ে ভরা। তখন নিলয়ের কথা জানতে চেয়েছি, সেটাও বলেননি। এখন ছবির মেয়েটার কথা জিজ্ঞেস করলাম, সেটাও বলছেন না। আমি সহজ সরল গ্রামের মেয়ে, এত প্যাচগোজ বুঝি না, তাই আমার সাথে এমনটা করে পার পাবেন না। সোহান রাগী লুকে জান্নাত বলে দুগালে ঠাসস ঠাস করে দুটো থাপ্পড় বসিয়ে বলল, তোমাকে কত করে বলেছি আমার কথাটা শোন, তবুও শুনলে না। তুমি জানো এই মেয়েটি কে হয়? আমার কথাটা শোনার প্রয়োজন করো না। কেন জান্নাত? আমি সত্যি কি এতটাই নিকৃষ্ট যে তুমি আমাকে এতটা জঘন্য লোক মনে করছো? আমার সাথে যে মেয়েটিকে তুমি দেখেছো সে আর কেউ না, আমার খালাতো বোন রিয়া। রিয়াকে আমি আমার বোনের মতোই ভালোবাসতাম। জানো রিয়া আজ কত দূরে চলে গেছে, আর কখনো আমাকে ভাইয়া বলে ডাকবে না। আমি আমার নিজের হাতে আমার বোনটাকে কবরে শুইয়ে এসেছি। রিয়া আমার কারণে বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। তুমি রিয়াকে নিয়ে আমাকে সন্দেহ করলে। আমি ভাবতেও পারিনি তুমি এমনটা করবে। শোভানের কথায় সত্যতা প্রকাশ পাওয়াতে জান্নাতের চোখে পানি ছলছল করতে থাকে। শোভানের হাত ধরে কাঁদো কাঁদো হয়ে জান্নাত বলল, আমি আসলে বুঝতে পারিনি যে ছবির মেয়েটি আপনার বোন। এই অ্যাম এক্সট্রিমলি সরি। আসলে আপনার সাথে মেয়েটার ছবি দেখে মাথায় রক্ত উঠে গেছিল। একটা কথা তো জানেন, মেয়েরা সবকিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ দিতে পারে না। এতটা বছর ভেবেছিলাম হয়তো আপনার সংসার করব না, কিন্তু পরে নিজেকে অনেকটা সামলে নিয়ে ভাবলাম বিয়ে যখন হয়েছে দেখি সংসারটা করা যায় কিনা। খুব কষ্ট করে হলেও আপনার প্রতি তিলে তিলে ভালোবাসা গড়ে তুলেছি। আজ তো সিদ্ধান্ত নিয়েছিলাম এসপার ওসপার করব। যাক, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর এটাই বিশ্বাস করতে হবে। রুমের ভেতরে উচ্চস্বরে আওয়াজ শুনে শোভানের মা দৌড়ে রুমে আসল। মাকে দেখে দুজনে চুপ হয়ে গেল। তিনি একবার শোভানের দিকে আরেকবার জান্নাতের দিকে দেখছে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করার পরে তিনি বলতে লাগল, জান্নাত কি হয়েছে তোদের? কি নিয়ে এত চিল্লাচিল্লি করছিস? মায়ের কাছে ধরা পড়ার কারণে অনেকটা লজ্জিত দুজনে। সোহান তো লজ্জায় পুরো শেষ। মা কি মনে করেছে? মায়ের দিকে কিভাবে তাকাবে? কোন কিছু ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, আসলে মা তেমন কিছু না। জান্নাত আমাকে কিছু বলছিল যার কারণে আমি সেন্টিমেন্টাল হয়ে গেছি, তাই একটু জোরে জোরে কথা বলে উঠেছি। সোহান আমার দিকে তাকিয়ে বলতো। সোহান মায়ের দিকে মুখ তুলছে না, মাথাটা নিচু করে আবারও বলতে শুরু করলো, আসলে মা তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমাদের ভেতরে কিছু হয়নি। জান্নাত, জি মা। তুই বল সত্যিটা কি? জান্নাত আমতা আমতা করতেই মা বুঝতে পারল দুজনের কেউ সত্যিটা বলতে চাচ্ছে না। তাই তিনি আর কথা বাড়ালেন না, হাসি মুখে বলল, বুঝলাম, তোদের পার্সোনাল ব্যাপার। সোহান জান্নাতের মুখের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে অন্যদিকে তাকালো। জান্নাত এক পলক তাকিয়ে অন্যদিকে তাকালো। মা চলে গেলে সোহান জান্নাতকে কোলে নিয়ে হাঁটা শুরু করল। জান্নাতের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল যখন জান্নাতকে বিছানার উপরে রেখে মুখের চুলগুলো হাতের আঙুল দিয়ে মোচড়াতে লাগলো। ঠিক তখনই সোহানের ভাইব্রেট বাজলে লাগলো। সোহান বিছানার উপরে তাকালো, দূর থেকে অপরিচিত নাম্বার ভেসে আসল। কিন্তু সোহান তাতে নজর না দিয়ে সমানে জান্নাতের কপালে গালে চুমো খেতে আরম্ভ করল। জান্নাত চোখ দুটো বন্ধ করে স্বামীর ভালোবাসা অনুভব করল। আজ মনে হচ্ছে শোভানের ছোঁয়ায় সে পবিত্র ভালোবাসা খুঁজে পাচ্ছে। আজ মনে হচ্ছে বিবাহিত জীবনের পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী। সময়কে বলতে ইচ্ছা করছে, সময় তুমি এখানেই থেমে থাকো।
রাতকে বলতে ইচ্ছা করছে রাত তুমি ভোরের আলোকে আসতে না বলে দাও, মেঘকে বলতে ইচ্ছা করছে যত তাড়াতাড়ি পার বৃষ্টিকে পাঠিয়ে দাও, সোহানকে বলতে ইচ্ছা করছে তুমি সারা জীবন এভাবেই ভালোবেসে যাবে। আবারও সোহানের ফোনের ভাইব্রেট বাজতে পারবে। সোহান এবার বিরক্ত হয়ে জান্নাতকে বলল, ডার্লিং শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কে যেন বারবার কল দিচ্ছে, হয়তো জরুরি ফোন না হলে এতবার দিত না। সোহান অনেকটা বিরক্তির সুরে ফোনটা রিসিভ করতেই অপর পাশ থেকে মেয়ের কণ্ঠে বলে উঠল, কি রে সোহান, বউয়ের রাতে আনন্দে ব্যস্ত নাকি? জীবনে এতটা অপরাধ করার পরেও এখন সুখে দিন কাটাচ্ছি, সেটা কি মানা যায় বলতো? নাকি সহ্য করা যায়? এমন কথা শুনে সোহান অনেকটা ভয় পেয়ে যায়, করুণার স্বরে বলল, কে আপনি? আমাকে আর চিনে কি করবি? সেদিন তো বেঁচে গেছিলি, এবার আর বাঁচতে পারবি না। জীবনে যত মেয়ের সর্বনাশ করেছিস তাদের নিঃশ্বাসে তুই কি আর বেঁচে থাকতে পারিস? তবুও খুব কষ্ট হয় তোর সতীসাধ্বী স্ত্রীর জন্য। খুব ভালো একটা মেয়ে, তবে তোর কপালে এমন মেয়ে থাকবে না, এটাই জেনে রাখিস। রাতের ঘুম হারাম করার জন্য তোকে কল করলাম। তোর ফল তুই শীঘ্রই পাবি। নিলয়ের হত্যার খুনি তুই। কথাটা বলে টুট 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 করে শব্দ হলে সোহান বুঝতে পারল কলটা কেটে দিয়েছে। কল কাটার সাথে সাথে নাম্বারটাতে কল দিল সোহান। এখন সংযোগ দেওয়ার সম্ভব না। সোহানের চোখ লাল হয়ে গেল। ভাষা হারিয়ে ফেলেছে, কি করবে কিছুই বুঝতে পারছে না। জান্নাত সোহানের গায়ে হাত রাখতেই থরথর করে কাঁপছে সোহান। কি হয়েছে সোহান? অনেকক্ষণ ঘোরের ভেতরে থাকার পরে সোহানের চোখ ঝাপসা হয়ে উঠল। চোখ মুছতে মুছতে বলল, সেই মেয়েটি কল দিয়েছে যে কিনা আমাকে মারার চেষ্টা করেছিল। আমি নাকি নিলয়ের খুনি? সেদিনটার কথা ভাবলে এখনো বুকের বা পাশে হাতুড়ি দিয়ে বাড়ি লাগার মতো কষ্ট লাগছে। গলার আওয়াজ কি আপনার পরিচিত? আমি ঠিক মনে করতে পারছি না। হয়তেও পারে, আবার নাও হতে পারে। হুম, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না। অনেক হয়েছে নিলয়ের খুনের বিষয়টা নিয়ে মাতামাতি। এখন সময় হয়ে গেছে সব কিছুর উদ্ঘাটন করার। জানতে হবে সত্যি কি সেদিন নিলয়ের লাশ পাওয়া গিয়েছিল। আর কে এই মেয়ে যে আপনার ফোন নাম্বার জানে এবং কল দিয়ে থ্রেট দিল। আমার কোন বিষয়টা কেমন জানি লাগছে। তবে শুনুন, আমি যা বলবো আপনি সেভাবেই আগাবেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জানি না কি হবে, তবে ভীষণ ভয় লাগছে। হুম। সারারাত ঘুমায়নি জান্নাত, ভেবেই যাচ্ছে নিলয়ের খুনের হত্যা কে করেছে। মেয়েটি কে? এত কিছু ভাবতে ভাবতে মাথাটা ব্যথা করছে খুব করে। সকালে গোসল সেরে ছাদে উঠল জান্নাত। শীতের সময়ের রৌদ্রের তাপমাত্রা গায়ে লাগলে বেশ ভালোই লাগে, খুব মণিমুগ্ধকর পরিবেশ। চুলগুলো ছেড়ে দিয়ে ছাদের উপরে পায়চারি করছে জান্নাত। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে ছাদের এক কোণে এসে পা মেলে দিয়ে বসল জান্নাত। আকাশটা বেশ কুয়াশাচ্ছন্ন। বিছানায় বালিশে মুখ লুকিয়ে চোখ গুজে দিয়ে ঘুমিয়ে আছে সোহান। আচমকাই ফোনের রিংটনের শব্দে সোহানের ঘুম ভাঙল। চোখ মেলে তাকিয়ে বিছানার দিকে তাকিয়ে জান্নাতকে না দেখে রুমের চারিদিকে তাকালো। সেখানেও জান্নাতকে না দেখে অবশেষে ফোনটা হাতে নিল। হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রাতের সেই অপরিচিত নাম্বার। এবার ভয়ে ফোনটা হাত থেকে ফেলে দিয়ে চিৎকার দিয়ে জান্নাত বলে ডাকল। সকালের নিস্তব্ধ পরিবেশে সোহানের চিৎকারের আওয়াজ ছাদে দাঁড়িয়ে থেকে শুনে দৌড়ে রুমে আসল। সোহান ততক্ষণে পাহাড় সমান ভয় পেয়ে খাটের কোণে লুকিয়ে পড়ে। সোহানের এমন অবস্থা দেখে জান্নাত আরো জোরে চিৎকার দিয়ে ওঠে। জান্নাত সোহানের এমন পরিস্থিতি দেখে খুব ভয় পেয়ে যায়। সোহান প্রচণ্ড রকমে ভয় পেয়েছে, সেটা তার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। জান্নাত অনেকটা হতভম্ব হয়ে যায়।
যে মানুষটা কখনো ভয় পেত না সে মানুষটা আজকে ভয়ের কারণে খাটের এক কোণে লুকিয়ে পড়েছে। খুব কষ্ট লাগছে, তবুও সোহানকে সান্ত্বনা দেওয়ার মতো কোন ভাষা নেই। কি হয়েছে কিছুই বুঝতে পারছে না। কে ওই মেয়ে যার কথা শুনে সোহান এভাবে ভয় পেল? জানতে হবে সব কথা। জান্নাত গুটুসুটি পায়ে সোবহানের দিকে এগিয়ে গেল। জান্নাতের আগানোতে সোহান আরো বেশি ভয় পেয়ে গেল। খাটের কোণে সম্পূর্ণ মাথাটা ঢুকিয়ে দিয়ে, না না, এদিকে আসবে না, আমার চেয়ে দূরে থাকো। আমি নিলয়কে হত্যা করিনি, আমি কোন মেয়ের সর্বনাশ করিনি, আমি তো শুধু লিজাকে। কথাটা বলতেই সোহান খাটের কোণে ঢলে পড়ে। জান্নাত তাড়াতাড়ি পায়ে মা বলে জোরে ডাক দিলে তিনি দৌড়ে গিয়ে এসে সোবহানের কপালে হাত দিয়ে দেখল গা গরম হয়ে আছে। জান্নাত, সোবহানের গায়ে তো জ্বর দেখছি, জলদি ধর। জান্নাতের সাহায্য দিয়ে সোহানকে তুলে বিছানায় শুইয়ে দিয়ে গায়ে কাঁথা জড়িয়ে দিল। জান্নাত, তুই সোবহানের পাশে থাক, আমি জলপট্টি দিচ্ছি। জান্নাত মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিল। মা রুম থেকে বেরিয়ে চলে গেল কাপড় আনতে। জান্নাতের কানে লিজা নামটা বারবার প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। জানতে চাচ্ছে কে এই লিজা, লিজার সাথে সোবহানের কি সম্পর্ক। অনেকক্ষণ ভাবার পরে সোবহানের দিকে তাকিয়ে থাকল জান্নাত। কি নিষ্পাপ চেহারা, দেখলে সবারই মায়া লাগবে। মাঝে মধ্যে মনে হয় নিষ্পাপ চেহারার লোকগুলো বেশি খারাপ, তার কারণে অকারণে মানুষকে কষ্ট দেয়। অনেক চিন্তা ভাবনা করতে করতে সোবহানের মা চলে এসে বিছানায় বসল। সোবহানের কোন হুঁশ নেই, বেঘোর ঘুম ঘুমাচ্ছে। সোবহানের মা কপালে জলপট্টি দিয়ে দিচ্ছে আর কাঁদছে। সোহানকে ভীষণ ভালোবাসে সে। এক ছেলে তো বিয়ে করে বউকে নিয়ে দূর দেশে আছে, আর কখনো এদেশের মাটিতে ফিরে আসবে না। মেয়ে দুটোরও বিয়ে হয়ে গেছে, যে যার সংসার নিয়ে ব্যস্ত। মায়ের পরিবার হয়তোবা মাঝে মধ্যে বেড়াতে আসবে, কখনো আর পার্মানেন্টলি থাকা পড়বে না। সবকিছু ভাবতে ভাবতে এবার গলার ভেতর থেকে কান্নার আওয়াজ আসল। মায়ের কান্না শুনে জান্নাত মাকে জড়িয়ে ধরে, সেও কাঁদল। জান্নাতের কান্না দেখে সোবহানের মা নিজে সামলে নিয়ে বলল, এভাবে কাঁদিস না, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাইলে আমার কি হবে। সে সামলাবে আমাকে আর সোহানকে। জান্নাত, তুই সোহানকে ভুল বুঝিস না। নিলয়ের মা সন্ধ্যার পরে বাসায় আসবে। তিনি জানতে পেরেছে তার ছেলেকে বা কারা হত্যা করেছে। সোহানকে হত্যা করতে কে চেষ্টা করেছে, তবে তার কথায় এটা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে বা যারা নিলয়কে হত্যা করেছে তারাই সোহানকে হত্যা করার পরিকল্পনা করেছে। কি বলছেন এসব? হ্যাঁ জান্নাত, সত্যি। মায়ের কথা শুনে শরীরের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে। বিশ্বাস করতে পারছে না নিলয়ের হত্যাকারী আর সোহানকে মারার চেষ্টা করা লোক একজনই। খুব টেনশন লাগছে কে সেই লোক, তার কথা জানার জন্য। অনেকটা সাহস নিয়ে মাকে বলল, মা একটা কথা জিজ্ঞেস করতাম যদি আপনি অনুমতি দিতেন। কি কথা জান্নাত? তাছাড়া তুই আমার কাছে অনুমতি চা, সেটা কি মানায় বল? মায়ের কাছে কখনো সন্তান অনুমতি চায় না। তোর কথা যদি আমি কোট করি তাইলে বোঝা যায় তুই আমার শত্রু। না মা, এমন কিছু না, আপনি যদি রাগ করেন তাই জিজ্ঞেস করা, এই আর কি। আমি শুধু শুধু রাগ করি না। বল কি বলবি? লিজাকে মা। লিজা নামটা শুনে সোবহানের মা যেন আকাশ থেকে পড়ল। আমতা আমতা করে কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলে জান্নাত করতে দিল না। জান্নাত আবারও বলতে শুরু করল, মা আপনি লিজাকে চিনেন? সোবহানের মা এবার কথা ঘুরাতে পারল না, তিনি ধীরস্থির গলায় বলল, লিজা নামটা একটা অভিশাপ, এই নামটা কখনো মনে করো না, এই নামটা শুনলে গায়ের ভেতরে আগুন জ্বলে। কেন মা? বলুন না সব ঘটনা, কি হয়েছিল? এই নামটা শুনলে আপনার জ্বলে কেন? এই নামটার পিছনে অনেক বড় ইতিহাস আছে।
যার কারণে আমার মনে এখনো খুব ভয় লাগে। সেদিনের কথা মনে পড়লে আমার বুকের ভেতরে ছ্যাঁতো করে উঠে। বুকটা খালি খালি লাগে। আমি জানি কথাগুলো শোনার পরে তুই কিভাবে নিবি, কিন্তু বিশ্বাস কর এখানে শুধু শোভানের দোষ না, লিজার দোষটাই সবার আগে। শোভানের মা দীর্ঘশ্বাস নিয়ে বলল, শোভানের সাথে লিজার পরিচয় হয় নিলয়ের মাধ্যমে। লিজা নিলয়ের গার্লফ্রেন্ড ছিল, কিন্তু শোভানের সাথে পরিচয়ের এক পর্যায়ে লিজা ধীরে ধীরে নিলয়কে ভুলে শোভানের দিকে ঝুঁকে পড়ে। কেন জানিস? কারণ শোভানের অনেক টাকা আছে আর নিলয় হলো মধ্যবিত্ত পরিবারের সন্তান। সোহান লিজার প্রতি পুরো উন্মাদ হয়ে যায়। মানুষ নেশা করলে যেমনটি হয় ঠিক তেমনি লিজার প্রতি সোহানও অ্যাট্রাক্টেড ছিল। জানিস, সোহানকে অনেক বুঝিয়েছিলাম লিজা ওর জন্য পারফেক্ট না, তবুও সোহান আমার কোন কথা শোনেনি। কয়েকদিন পরে সোহান লিজাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু লিজা বিয়ে করবে না, কারণ তখন নাকি তার উপযুক্ত বয়স হয়নি। অনেক বোঝানোর পরেও রাজি হয়নি। একদিন সোহান লিজার বাসায় যায়। দরজা আটকানো দেখে জানালার পর্দা সরিয়ে উকি মারলেই দেখল নিলয়ের সাথে অন্তরঙ্গ অবস্থা আছে লিজা। সেদিন সোহান রাগ করে চলে আসে। তারপর থেকে লিজার সাথে কোন যোগাযোগ রাখে না। কিন্তু লিজা আর নিলয় সোহানকে রীতিমতো হুমকি দিতে থাকে। শোভানের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নেয়, ব্ল্যাকমেইল করে। আল্লাহর কি বিচার বল, সেই টাকা নিয়ে লিজা আরেকজনের সাথে পালিয়ে যায়। নিলয় এত করেও লিজাকে পেল না, উল্টো এখন নিজেও মরল। পরের জন্য কুয়া খুদলে সেই কুয়ায় নিজেই পড়ে, এটাই বাস্তব। হঠাৎ দরজায় কলিং বেল বাজল। শোভানের মা গিয়ে দরজা খুলে দিয়ে চোখ কপালে উঠল। তোতলাতে তোতলাতে বলল, ভাবি আপনি? জি। সন্ধ্যার পরে আসার কথা ছিল, কিন্তু কথাটা এতটাই জরুরি যে এখনই আসতে বাধ্য হলাম। আসুন ভিতরে। শোভানের মা নিলয়ের মাকে ড্রয়িং রুমের সোফার উপরে বসতে বলে জান্নাতের রুমে ঢুকল। জান্নাত, সামনে আয়, নিলয়ের মা এসেছে। জি মা। নিলয়ের মায়ের সামনে সোফায় মুখোমুখি বসে আছে জান্নাত আর শোভানের মা। অনেকক্ষণ পরে শোভানের মা বলল, জি ভাবি বলেন। নিলয়ের খুব কে করেছে। অনেকটা ভয় ভয়ে হাত পা থরথর করে কাঁপছে তার। ভাবি ভয় পাবেন না, নির্ভয়ে বলুন। লি লিয়ার কিছু বলতে পারল না। লিজা। হা লিজা। লিজা যে নিলয়কে খুন করেছে আর লিজাই যে সোহানকে হত্যা করতে চেয়েছিল তার কি প্রমাণ আছে? ভাবি আমি নিজ কানে শুনেছি লিজা আর জলিলকে কথা বলতে। ওরা হাসাহাসি করতে ছিল আর বলছিল কিভাবে নিয়লকে হত্যা করে লাশ ফেলে দিয়েছে, আর কিভাবে সোহানকে হত্যার চেষ্টা করেছি। কি বলেন? আমি পুলিশকে ইনফর্ম করেছি ওদেরকে যত তাড়াতাড়ি পারুক আটক করতে। এমনটা করার কারণ কি জানেন ভাবি? লিজা হলো পাচারকারী, কালোবাজারি, মাদক ব্যবসায়ী। নিলয় জেনে গেছিল, তাই বাধ্য হয়েছে ওকে খুন করতে। আর সোহান ওর বাড়া ভাতে পানি ঢেলেছে, তাই ওকেও খুন করতে চেয়েছিল। হঠাৎ দরজার সামনে থেকে সোহান এসে বলল, হ্যাঁ মা, আমি জানতাম লিজার এসব গুণের কথা, যার জন্য আমি ওকে ছেড়ে চলে এসেছি। সোহান সুস্থ হয়েছে দেখে জান্নাত আর শোভানের মায়ের মুখে হাসি ফুটে উঠল। সোহান এসে মায়ের পা ধরে ক্ষমা চাইল, মা তোমার কথা যদি শুরুতে শুনতাম তাইলে জীবনটা আরেকটু ভালো হতে পারত। এখন যা আছহ আলহামদুলিল্লাহ। জান্নাতকে পেয়ে সত্যি আমি ভীষণ খুশি। তারপর জান্নাতের হাত ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও এত বড় সত্যিটা তোমার থেকে গোপন করার জন্য। জান্নাতের চোখ ভর্তি অশ্রু। তবে এটা খুশির অশ্রু। জান্নাত, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলেন। তোমার মা প্রায় 2 বছর আগেই মারা গেছেন। তোমার বাবা দুদিন হলো হঠাৎ করে ঘুমের ঘোরে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।
মা বাবার মৃত্যুর কথা শুনে জান্নাত সেন্সলেস হয়ে পড়ে। সোহান জান্নাত ওকে কোলে করে শুইয়ে দিল। আজ 5 বছর জান্নাতের কোল জুড়ে দুটো সন্তান, একটা ছেলে আরেকটা মেয়ে। জান্নাত আজ স্বামী সংসার নিয়ে ভীষণ খুশি, আর এটা পূর্ণ হয়েছে একমাত্র তার শাশুড়ির জন্য। লিজার যাবজ্জীবন শাস্তি হয়েছে আর জলিলের 10 বছর জেল। এটা লিজার পাওনা ছিল। মানুষ যখন খারাপ হয় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, আর তখন পাপের বোঝাটাও বেশি থাকে। এদিকে মা বাবাকে হারানোর কষ্টটা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে জান্নাতের। কখনো এটা পূরণ করা সম্ভব হবে না। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া সোবহানের মতো একজন স্বামী পাওয়ার জন্য। স্বামী স্বামীর মতো হলেই তাকে নিয়ে ঘর বাঁধা যায়। তাকে নিয়ে 7 সাগর 13 নদী পাড়ি দিয়েও বাঁচার চেষ্টা করা যায়। সবকিছুতেই স্বামীর গুরুত্ব অনেক। তাই স্বামীকে স্বামীর মতোই কাজ করতে হবে। সমাপ্ত।